হ্যাঁ, সো আমরা আমাদের বায়োলজির যে ক্লাসগুলো চলতেছিল, চলে আসলাম আজকের ক্লাসে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। হোপফুলি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো সবাই একটু আমাকে কমেন্টে লিখে জানাও তো আমাদের অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। সবাই সালাম জানাচ্ছ, আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম জানাচ্ছ, বাট আগে এইটা এনশিওর করো যে আমাদের ক্লাসের অডিও ভিডিও পিছনে যা বোর্ড সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। যারা ফেসবুকে ক্লাস করছো তারাও জানাও, যারা অ্যাপে ক্লাস করছো তারাও জানাও, তাতে করে আমরা একটু বুঝতে পারি যে অল গুড। সো যারা সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম দেখতে পাচ্ছি আমি। সো সবাই একটু আগে জানিয়ে দাও যে আমাদের অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। সো ক্লিয়ার থাকলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। সো কী অবস্থা সবার সেটাও জানা দিতে পারো, সবাই কেমন আছো। এবং সবার আসলে যেই গত সপ্তাহ থেকে আমরা যে বায়োলজি ক্লাসগুলো করতেছিলাম তার আজকে আমরা একটা ধারাবাহিকতায় 3rd নাম্বার চ্যাপ্টারে, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ছোটোবেলা থেকে তোমরা এটা পড়তে পড়তে বড় হয়েছো, এখন হচ্ছে সেটাকে আরেকটু এলাবোরেটলি পড়বো আমরা। সো আজকে একটা অস্থির এক্সপিরিয়েন্স পাবা তোমরা। আজকে ক্লাসগুলো সিমুলেশন থাকবে, তারপর হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো থাকবে, এবং তোমাদের যেহেতু পরিচিত টপিক, সো অবভিয়াসলি তোমাদের কাছে ভালো লাগবে। অল ক্লিয়ার ইমরান বলতেছে ভেরি গুড, তারপরে হচ্ছে মাইমুনা ফিনি থেকে ভেরি গুড, তারপরে হচ্ছে ফারিয়া, তারপরে হচ্ছে মারুফা, শান্তনা, জান্নাতুল ফেরদৌস, অল ক্লিয়ার, ভেরি গুড। তো সব কিছু ক্লিয়ার আছে, ঠিকঠাক আছে। তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানায় দাও যারা ফেসবুকে ক্লাস করতেছো যে আমাদের অলরেডি জীববিজ্ঞানের যে কোষ বিভাজন চ্যাপ্টারটা সেটা ক্লাস শুরু হয়ে গেছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যে মূল পড়াশোনা সেটাতে চলে যাব। এবং এই চ্যাপ্টারটা তোমাদের, যেহেতু তোমরা ক্লাস 10, রাইট? তোমরা ক্লাস 10 এবং সামনেই তোমরা কি পরীক্ষা দিবা, সবাই একটু কমেন্টে লিখো তো সামনে তোমরা কি পরীক্ষা দিতে যাচ্ছ। সামনে তোমরা সবাই, ওকে ইয়েস, তোমরা সবাই এসএসসি পরীক্ষা দিতে যাবা। সো যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা সামনের বছরে, হ্যাঁ, এরকম একটা সময় হয়তো বা তোমরা এসএসসি পরীক্ষা দিবা। সো তোমাদের জন্য কিন্তু পরীক্ষায় কি আসবে, কোন পার্ট থেকে আসবে, সেইটা জানাটা খুব খুব ইম্পর্টেন্ট, রাইট? এই চ্যাপ্টারটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে একটু ভালো করে এখান থেকে ফোকাস করতে হবে। জাবির, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের কি অবস্থা সবার? তারপরে আমি এখান থেকে তাজবিদকে দেখতে পারতেছি, আফরুমাকে দেখতে পারতেছি, সাবার, রনক, ইয়েস, তোমাদের সবার এসএসসি পরীক্ষা দিতে হবে সামনে, রাইট? তানিয়া, মাহমেদ, তারপর আব্দুল হাকিম। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা কিন্তু আগে এই সিলেবাসে পরীক্ষা দেও নাই, রাইট? সো একদম নতুন সিলেবাস। নতুন সিলেবাস মানে পড়াশোনার স্টাইলটা একটু নতুন। সো নতুন পড়াশোনার স্টাইলে কিভাবে ক্র্যাক করবা, তাও বায়োলজি, যে সাবজেক্টটা শুনলেই মনে হয় আর শেষ, সব তো শেষ, এখানে কিছুই পারি না, এইরকম একটা সাবজেক্টে কিভাবে তুমি আরও ভালো একটা প্রস্তুতি নিবা ইজিলি, সেটাই আজকে আমরা এখান থেকে দেখব। সো তারপরে হচ্ছে মিশু দেবনাথ, আপনারা কোনো, ওকে, সিকিউ সিকিউ প্রশ্ন আমাদের এরপরে কিউএনএ ক্লাস থাকবে, কিউএনএ ক্লাসে আমরা সিকিউ প্রশ্ন নিয়েও আলোচনা করব। তোমাদের একটু অধ্যায় শেষ হইলে পরে সিকিউ প্রশ্নতে একটা টপিকের উপরে দেখানো তো একটু টাফ। সো অধ্যায় শেষ হলে সিকিউ প্রশ্ন নিয়ে আমরা অনেক আলোচনা করব। ইরফান হাই বলতেছে, সানজিদা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, তোমাদের ক্লাস থাকলে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, বিল্লাল, সো ইয়েস, মৌলভীবাজার থেকে, অল গুড, ভেরি গুড। সো আজকে আমরা কি পড়বো? কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে বেসিক্যালি তোমাদের মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে, মাইটোসিস কোষ বিভাজনটা তোমাদের মূল বইয়ের 51 নম্বর পেজটা মেইনলি হচ্ছে আজকে আমরা কাভার করব। 51 থেকে মোটামুটি 54 পেজ। সো তোমাদের শুরুটা হচ্ছে মূল বইয়ের 51 নম্বর পেজ থেকে, রাইট? আর তোমাদের যাদের কাছে মাস্টার বুক আছে, তোমরা মাস্টার বুকের হচ্ছে যে 3rd ক্লাসটা, সো 3rd ক্লাসটা মিনস হচ্ছে তোমাদের এখান থেকে, এটাকে আমি এখানে দেখতে পাচ্ছি 353, 353, মাস্টার বুকে 353, ওকে, এই পেজটা হচ্ছে তোমরা এখান থেকে দেখবা। আর হচ্ছে তোমাদের মূল বই যদি দেখতে চাও, মূল বইয়ের হচ্ছে তোমাদের 51 পেজ। সো যাদের কাছে মাস্টার বুক আছে তারা তাড়াতাড়ি করে মাস্টার বুক নিয়ে রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, মূল বই থাকলে মূল বই। আর একটা কথা অলওয়েজ যেটা বলি, সেটা হচ্ছে যে ভাইয়ার ক্লাসে কোনো ভয় নাই, আমার ক্লাস করবা, যা ম্যাটেরিয়ালস আছে সব কিছুই তুমি পেয়ে যাবা। সো ভাইয়া এটা নাই, ওইটা পাচ্ছি না, এটা কই পাবো, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ক্লাস শেষে তুমি সব কিছু তোমাদের ফেসবুক গ্রুপটাতে পেয়ে যাচ্ছ। সো কোনো ভয় নাই, ক্লাসটা একটু মনোযোগ দাও, সব কিছু তুমি বুঝে ফেলবা। হল গুড, সবাই একটু লিখো তো নিচে বই খাতা নিয়ে তোমরা কি রেডি কিনা, তোমরা কি ক্লাস শুরু করার জন্য প্রস্তুত কিনা। ওকে, সো আফরুমা একটু বলো তো, রাকিব অধ্যায় 2 পড়াবে না? ইয়াস, অধ্যায় 2 পড়াবো, বাট অধ্যায় 2 এর যেই টপিকগুলো সেগুলো থেকেও তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট।
সো কোষের যে চ্যাপ্টারটা সেটাও আমাদের এর পরের ফেজটাতেই আছে, সো ওখানেও আমরা যাব, বাট তার আগে হচ্ছে আমরা অধ্যায় 3টা পড়ে ফেলবো, অ্যাজ তোমাদের পরীক্ষা আসার জন্য এটা মোর ইম্পর্টেন্ট। সো বেশি ইম্পর্টেন্ট টপিক আমরা অবশ্যই আগে প্রায়োরিটি দিয়ে পড়বো। আরিয়ান মাস্টার বুক কোথায় পাবা? মাস্টার বুক যদি তুমি অনলাইন ব্যাচে ভর্তি হও, অলরেডি তোমার জন্য মাস্টার বুকটা বরাদ্দ হয়ে গিয়েছে, তোমার বাসায় কুরিয়ারে পৌঁছে যাবে। অল গুড, রেডি, সবাই রেডি। সো চলো, সবাই যেহেতু রেডি, আমার সঙ্গে মোটামুটি পরিচয় ক্লাস অনেকদিন ধরে করতেছি আমরা। আমি তোমাদের আব্দুল্লাহ ভাইয়া, পড়াচ্ছি বায়োলজি, রাইট? নতুন করে বলার কিছু নাই। আমি পড়াশোনা করছি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে, এবং তোমাদের সাথে অলরেডি ক্লাস হয়েছে, সামনের দিকে আরও অনেক ক্লাস হবে ইনশাল্লাহ, এবং হোপফুলি ক্লাসগুলোতে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স তুমি পরীক্ষাতে কিভাবে কি করতে হবে সেটা নিয়ে পাবে। ঠিক আছে, ফার্স্ট অধ্যায় শেষ। সাফিম হঠাৎ করে চলে আসছে, সাফিম বলতে সাল্লাহ ফার্স্ট অধ্যায় কি শেষ? ভাইয়া এরকম তুমি দেখবা কি জানো, বছরের শেষে এসএসসি পরীক্ষা চলে আসার পরে দেখবা হঠাৎ করে তুমি বলবা হায় হায় এসএসসি পরীক্ষা চলে আসছে, এখন আমার কি হবে? সো এসএসসি পরীক্ষা যখন চলে আসবে, মাথা টাথা ঠিক থাকবে না, দেখবা পড়াশোনা এখনো শুরুই হয় নাই, এসএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিছে, তখন তুমি এইভাবে এসে জিজ্ঞেস করবা যে ভাইয়া এসএসসি পরীক্ষার কি রুটিন দিয়ে দিছে? ঠিক আছে, সো সময় থাকতে থাকতে আমরা একটু পড়াশোনার সাথে অ্যাডাপ্ট করে ফেলবো। ঠিক আছে, খাদিজা কিউএনএ ক্লাস কোথায় হবে? তোমাদের এখন যেরকম ক্লাস হচ্ছে এরকমই আমাদের ক্লাস হবে। অধ্যায়গুলো শেষ হলে আমরা 3, 4, 5টা করে ক্লাস শেষ করার পরে গিয়ে আমরা অধ্যায় 3টা শেষ হলেই তোমাদের জন্য একটা কিউএনএ ক্লাস হবে। অধ্যায় 3 শেষ করে আমরা একটা কিউএনএ ক্লাসে যাব। ঠিক আছে, সো অল গুড, সবাই রেডি? ওকে, ভেরি গুড, সবাই রেডি। আজকে আমি নতুন সাদমান, নো প্রবলেম সাদমান, কোনো সমস্যা নাই, ক্লাসে ফোকাস করো, হোপফুলি তুমি সব কিছু বুঝে ফেলবা। ঠিক আছে আফসানা, 1, 2 অধ্যায় কই? 1 অধ্যায় তো পড়াই ফেলছে, 2 অধ্যায় তো তোমার আমরা এর পরে রাখতেছি, 3 অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, এটা আগে পড়বো। ভাইয়া ডেইলি এক্সাম হয় না কেন? ডেইলি এক্সাম তো হওয়ার কথা। ডেইলি এক্সাম হবে না তোমাদের উইকলি এক্সাম হবে, উইকলি এক্সাম আর মান্থলি এক্সাম। ওকে, সো আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই, রেডি, পড়াশোনা করা শুরু করে দিই। পারি না, ভয় লাগে। আতিকা কেন বায়োলজি ভয় লাগে? আজকের ক্লাস করে আমাকে আবার তুমি রিভিউ দিবা ক্লাস শেষে। আতিকা তুমি ক্লাস শেষে বলে যাবা আজকের ক্লাসের পরে তুমি কি আজকের ক্লাসটা ভয় পাইছো কিনা। যদি তুমি আজকের ক্লাসটা ভয় না পাও, মিনস তুমি বায়োলজি ভয় পাও না। ওকে, রেডি, ভেরি গুড, সবাই রেডি। আর কোনো কথাবার্তা নাই, আমরা এখন পড়াশোনাতে ঢুকে যাব। 6টার যে ক্লাস টাইমটা ছিল সেটা আমরা পার করে ফেলছি, আমরা এখন পড়াশোনাতে চলে যাই। চলো একটু দেখি আজকের ক্লাসে আমরা কি কি দেখব। প্রথম কথা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমরা এখান থেকে এক কোষী জীবের, মানে জীব দেহের 2টা পার্ট হইতে পারে। একটা হইতে পারে তোমার আমাদের ক্ষেত্রে যেটা, আমরা হচ্ছে মূলত বহুকোষী। কেন বহুকোষী? আমাদের পুরো দেহ জুড়ে লক্ষ লক্ষ কোষ আমাদের পুরো বডিটাকে সচল রাখতেছে। আর এই জায়গাতে তুমি যদি দেখো একটা মাত্র কোষ, চিন্তা করা যায় একটা মাত্র কোষ দিয়ে দেহের সকল কার্যক্রম যা কিছু আছে, তুমি বলো শ্বসন বলো, খাবার দাবার গ্রহণ বলো, খাওয়ার পরিপাক বলো, চলা বলো, ফেরা বলো, বেঁচে থাকা বলো, প্রজনন বলো, সব একটা কোষ দিয়ে হচ্ছে। এটা খুবই মিস্টেরিয়াস না, যে পৃথিবীর আদির দিকে। আচ্ছা তোমরা আমাকে একটা এককোষী জীবের একটা উদাহরণ বলো তো। এককোষী জীবের একটা উদাহরণ বলো সবাই দেখি, তোমাদের কি এই এককোষী জীব নিয়ে মোটামুটি একটু ধারণা আছে কিনা। আমরা কিন্তু অলরেডি অধ্যায় 1-এ এই এককোষী জীব কারা সেখানে একটা রাজ্যে সেই কথাবার্তা বলে ফেলছি। বা তোমরা যদি কেউ এখন অধ্যায় 1টা পড়ে না থাকো, অধ্যায় 1টা অলরেডি পড়ে ফেলবা। অধ্যায় 1 পড়ে ফেললে তুমি এককোষী জীবের এই যে বেসিকটা সেটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবা। যারা অলরেডি অনলাইন ব্যাচে আসো, যদি এখনো ক্লাসটা না করো, রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলবা, হোপফুলি একটা ভালো আইডিয়া পাবা। তো যাই হোক, তোমাদের জন্য আমি আবার একটু রিপিট করে দিব আজকে। আগে আমাকে একটা উদাহরণ বলো। ব্যাকটেরিয়া, ভেরি গুড আশরাফি। রামিশা ব্যাকটেরিয়া। সিরাজুম অ্যামিবা। আচ্ছা অ্যামিবারটা ঠিক আছে, সো ওইটা হচ্ছে আরেকটু অন্য রাজ্যে যায়, প্যারা নাই। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, ভেরি গুড। নস্টক, ভেরি গুড। আয়েশা আক্তার, ওকে ভেরি গুড। ব্যাকটেরিয়া, ভেরি গুড। সো আসো, তোমাদের কথাটা আমি নিয়ে নিলাম, তোমরা আমাকে ব্যাকটেরিয়া বলছো, সো আমি ব্যাকটেরিয়ার কথা দিয়েই বলি। ব্যাকটেরিয়া এমন একটা জীব যার জীবনের শুরু থেকে শেষ সব কিছু হয় এই একটা কোষের মাধ্যমে। কয়টা কোষ? একটা কোষ। তাহলে এটা এককোষী। এবং আমাদের মতো যারা আছে বহুকোষী, যাদের দেহে অনেকগুলা কোষ। এখন ধরো আমার এই হাতের, তাকায় বলো তো, আমি যদি বলি আমার হাতের কোষগুলা দেখতে সবগুলো একই রকম, আমার এই আঙ্গুলটা দেখতে মোটামুটি আর এই আঙ্গুলটা দেখতে মোটামুটি একই রকম, হ্যাঁ আমার 2 হাতের মোটামুটি এই 2টা আঙ্গুল দেখতে একই রকম।
তার মানে আমার এই যে দেহে লক্ষ লক্ষ কোষ আছে, আমার যদি আজকে এই হাতটা কেটে যায়, এখানে কি আবার নতুন কোনো টাইপের চামড়া উঠে, নাকি এই হাতে যেরকম ছিল সেরকমই মোটামুটি আমার চামড়া উঠবে যখন এটা ঠিক হয়ে যাবে? অবভিয়াসলি সেটা আবার যেরকম আগে ছিল সেরকমই ব্যাক করে। নাহলে দেখা যেতে এইখানে কেটে গেছে, এইখান দিয়ে আবার সুন্দর করে হয়তো বা তোমার একটা আঙ্গুল গজায় গেছে, এরকম তো হয় না। হ্যাঁ, আমার যদি এইখানে আঙ্গুলের অংশটুকু কেটে যায় তাহলে আঙ্গুলের এই চামড়ার মতোই চামড়া উঠে। হাতের এখানে কেটে গেলে এইখানকার মতোই এখানে যেরকম চামড়া আছে এরকমই চামড়া উঠতেছে। তার মানে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বহুকোষী জীবের কোষ বিভাজন। কি বলতেছি? বহুকোষী জীবের কোষ বিভাজন। আজকে আমরা ফোকাস করব কোথায়? আজকে আমরা ফোকাস করব এই জায়গাটায়। আমরা আজকে বহুকোষী জীবের মধ্যেই থাকব, এবং মূলত আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। সো আমরা এখান থেকে মোটামুটি যেটা বললাম যে এককোষী জীবের জীবনে শুধুমাত্র একটা কোষ থাকে। হ্যাঁ, যেটা অলরেডি বলে ফেলছি, আবারও জিনিসটি একটু দেখে ফেলো। এককোষী জীবের শুধুমাত্র একটা কোষ থাকে, আর বহুকোষী জীবের কোটি কোটি কোষ থাকে। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে। সেই ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে বহুকোষী জীবের জীবনের সূচনাটা হয় মূলত জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু থেকে। ঠিক আছে? তার মানে আমাদের জীবনের একদম শুরুতেও কিন্তু কোষ ছিল কয়টা? একটা কোষ ছিল। সেই কোষটা ছিল একদম এইরকম একটা কোষ, যে কোষটা ধীরে ধীরে বিভাজিত হয়েছে। ওই একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে, ওই দুইটা কোষ থেকে আবার আরো দুইটা, একটা থেকে আরো দুইটা, এইভাবে করে বাড়ছে। বাড়তে 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 এখন আমরা একটা বিশাল দেহের অন্তর্ভুক্ত একটা প্রাণী হয়ে গেছি। তাহলে দেখো, শুরু হয়েছে আমাদের জীবনের কোত্থেকে? একটা কোষ থেকে, কিন্তু সেটা হয়ে গেছে এখন লক্ষ কোটি কোষ। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা কোষ দিয়েই শুরু, একটা কোষ দিয়েই শেষ। এটাই হচ্ছে পার্থক্য। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, হালিমাকে বলে দাও তো তোমরা যে কি অবস্থা, তোমার ওই পেজটাও খুঁজে পাচ্ছে না। কত নম্বর পেজ থেকে পড়াচ্ছি আমরা? মাস্টার বুক, মূল বই। অলরেডি আমরা এটা নিয়ে বলছি, মাস্টার বুকের 343, রাইট? বলো তো, আমি ভুল বললাম নাকি? মাস্টার বুকের কত নম্বর পেজ? মাস্টার বুকের 343 নাকি? না, মাস্টার বুকের 353, 353 নম্বর পেজ, আর হচ্ছে মূল বইয়ের 51 নম্বর পেজ। ঠিক আছে? তো তোমরা একটু দেখে ফেলো এখানে কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয় কি না। এবার আসো আমরা একটা জিনিস একটু ফোকাস করি। সেটা হচ্ছে আমাদের বহুকোষী জীবের দেহে কোষ বিভাজন দুই ভাবে হয়। দুই ভাবের মধ্যে প্রথমটা হচ্ছে মাইটোসিস, এরপরেরটা হচ্ছে মিওসিস। একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। আমরা আজকে মাইটোসিস পড়বো, আজকে মিওসিস নিয়ে কোনো কথাবার্তা নাই। মিওসিস নিয়ে আর একটু দেরি লাগবে আমাদের। ওকে, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা মাইটোসিস নিয়ে কথা বলবো। আজকে মিওসিস নিয়ে কথাবার্তা নাই। তারপর আমি ছোটোখাটো দুই একটা ধারণা দিব মিওসিস নিয়ে, বেসিক কিছু ধারণা। সো তোমরা এই জায়গাটা দেখে ফেলছো, বেসিক কথাবার্তা বলছি। এককোষী জীবের জীবনে শুরু হয় একটা কোষ দিয়ে, শেষও হয় একটা কোষ দিয়ে। আর বহুকোষী জীবের জীবনটা শুরু হয় একটা কোষ দিয়ে, বাট সেই কোষটাই বিভাজিত হইতে 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 এরকম লক্ষ কোটি কোষের একটা দেহ বানায় ফেলতেছে। বুঝতে পারছো তোমরা? পিটারসন, পুষ্প, ওকে, বুঝতে পারছো অঙ্কন? ওকে, সো সবাইকে এই পোর্শনটা, এই বেসিকটা ক্লিয়ার? এককোষী জীবের শুরু এক, শেষও এক। বহুকোষী জীবের শুরু এক, বাট বাড়তে 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 এটা লক্ষ কোটি কোষ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। তো চলো এই ঘটনাটা কিভাবে হয় সেটাই আমরা একটু দেখি। এখানে উদাহরণ দেওয়া আছে, বট গাছ, তারপরে মানুষ। শুরু হয়েছিল কিন্তু কয়টা কোষ থেকে? একটা কোষ থেকে, কিন্তু এটা হয়ে গেছে এখন এইরকম। এটাও শুরু হয়েছিল একটা কোষ থেকে, এখন হয়ে গেছে এই বট গাছ। ব্যাকটেরিয়া একটা কোষ দিয়ে শুরু হবে, সেইটা একটা কোষই থাকবে। দ্যাটস ইট, সিম্পল। ওকে, বুঝে ফেলছি, সামনে আগাই। ওকে, আগে আমরা এই জিনিসটা একটু বুঝি, তারপরে আমরা আগের স্লাইডটা দেখবো। সো কোনো প্যারা নাই,
আগে আমরা একটু এই জিনিসটা দেখে ফেলি। সো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে আমরা এখন যেটা দেখতেছি সেটা দেখতেছি মাইটোসিস কোষ বিভাজন। কি দেখতেছি? মাইটোসিস কোষ বিভাজন। ভেরি ইম্পর্টেন্ট টপিক, আবারও বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, এবং সেটা এসএসসি এক্সামের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমরা এখন মাইটোসিসে যাচ্ছি, মাইটোসিসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে পড়তেছি। হ্যাঁ, আরেকবার বুঝান ভাইয়া, সাকিবুল দেখো, আরেকবার বুঝাচ্ছি এখান থেকে, তুমি আরেকবার দেখো। প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমাদের এখান থেকে দুইটা বিষয় নিয়ে একটু জানতে হবে। একটা হচ্ছে যে মাইটোসিস বিভাজন আমি এখন পড়াবো, সেইটার আসলে কাজ বা সেটার আসলে মানে কোথায় কি করে, আর মিওসিস কোষ বিভাজন কোথায় কি করে, এই দুইটা বিষয় একটু বুঝি, পার্থক্য বুঝো, তাহলে তুমি এখানে বুঝতে সুবিধা হবে। আমি একটা ছবি এঁকে দেখাই। ধরো তোমরা একটু আগে একজন জিজ্ঞেস করতেছো যে আদিত্য ভাইয়া কোথায়, আদিত্য ভাইয়া কোথায় হারায় গেছে। আদিত্য ভাইকে আমরা ক্লাসে নিয়ে আসি। সো আদিত্য ভাইয়াকে যদি আমরা ক্লাসে নিয়ে আসি, আদিত্য ভাইয়া কিউট একটা ভাইয়া, তোমাদেরকে ম্যাথ পড়ায়। সো আদিত্য ভাইয়ার চুলগুলা খুব সুন্দর, একদম নিউটনের মতো। সো আমি নিউটনের মতো আদিত্য ভাইয়ার চুলগুলাকে এঁকে দিচ্ছি। সো আদিত্য ভাইয়ার চুলগুলা নিউটনের মতো সুন্দর। আদিত্য ভাইয়া খুব নাইস ম্যাথ পড়ায়, রাইট? সো এটা হচ্ছে আদিত্য ভাইয়া। ওকে, নাইস। সো আদিত্য ভাইয়া এই যে ম্যাথ পড়াচ্ছে, রাইট? সো আমি যদি লেখাই যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে তোমাদের আদিত্য ভাইয়া ম্যাথ পড়ায়। তো আদিত্য ভাইয়া ম্যাথে খুব ভালো, খুব জোস। তো আদিত্য ভাইয়া তোমাদেরকে জোস ম্যাথ পড়ায়, এবং ভাইয়ার মোটামুটি চুলগুলা নিউটনের মতো একটু নাইসলি অ্যারেঞ্জড। এবার তোমাদের আরেকটা খুব ফেভারিট ভাইয়ার নাম হচ্ছে ফারদিন ভাইয়া। সো ফারদিন ভাইয়াকে যদি দেখাই, তাহলে এই হচ্ছে আমাদের ফারদিন ভাইয়া। সো ফারদিন ভাইয়ার মুখে সবসময় একটা হাসি থাকে। সো এই যে হাসতেছে ফারদিন ভাইয়া, আর হচ্ছে এই জায়গাতে যদি আমি দেখাই, তাহলে হচ্ছে ফারদিন ভাইয়ার মুখে সুন্দর দাড়ি আছে, রাইট? এবং কোকড়ানো কোকড়ানো আমি যদি দাড়ি দেখাই, সুন্দর দাড়িটা দেখাই দিলাম। আর এখানে হচ্ছে ফারদিন ভাইয়ের মাথায় চুল আছে এই যে এরকম। তাইলে ফারদিন ভাইয়া তোমাদেরকে কেমিস্ট্রি পড়াচ্ছে। ওকে, সো কেমিস্ট্রি পড়ানো মানে হাতে একটা বিকার আছে, বিকারের মধ্যে ধরো কিছু আছে, এটা থেকে ধোঁয়া উঠতেছে, এবং এইখানে বিক্রিয়া হচ্ছে, ধরো তোমার এটা বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ফাইন। এই জিনিসটা আমি কেন দেখাইতেছি তুমি একটু বুঝো, যে আমি ছবি দুটা কি শুধু শুধু আঁকছি না, এটা অনেক অনেক কারণ আছে। দুইটা জিনিস খেয়াল করবা এখান থেকে। প্রথম কথা হচ্ছে আদিত্য ভাইয়ার চুলগুলো, আদিত্য ভাইয়ার মাথায় যে চুলগুলো আছে, যে হচ্ছে নিউটনের মতো কোকড়ানো কোকড়ানো চুল, ও আচ্ছা নাইস, ফারদিন ভাইয়ের চোখে একটা চশমাও আছে। ওকে, এই যে আদিত্য ভাইয়ার মাথায় হচ্ছে অনেক ভর্তি চুল আছে, কিন্তু ফারদিন ভাইয়ার আবার মুখ ভর্তি দাড়ি আছে, তাই না? এই দুইটা মানুষ, এর যে পার্থক্য, সে পার্থক্যের আসলে রিজনটা কি, তাই না? এই পার্থক্যের মেইন রিজনটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন নাকি মিওসিস কোষ বিভাজন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, কেন তোমাদের ফারদিন ভাইয়া আর আদিত্য ভাইয়া দেখতে ডিফারেন্ট? হ্যাঁ, আদিত্য ভাইয়া আর হচ্ছে ফারদিন ভাইয়া তোমাদের কেন দেখতে ডিফারেন্ট? এই ডিফারেন্ট হওয়ার কারণ কি? একজনের কেন চুলগুলো এত ছড়ানো ছড়ানো কোকড়ানো, আর আরেকজনের কেন দাড়িগুলো এত ছড়ানো? হ্যাঁ, এমনও তো হইতে পারতো যে ফারদিন ভাইয়ের দাড়ি না হয় চুল থাকতো, দুইজনই তো সায়েন্স পড়ে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আদিত্য ভাই আর ফারদিন ভাইয়ের ডিফারেন্সের রিজনটা কি মাইটোসিস কোষ বিভাজন না মিওসিস কোষ বিভাজন? এই জিনিসটা আগে একটু আমাকে তোমরা বলো, তারপরে আমি আরেকটা জিনিস বুঝাই। ধরো তুমি তোমার দুইটা হাত নিছো, হ্যাঁ, চশমা দিতে ভুলে গেছি, ফাইন, চশমা দিলে সমস্যা নেই, বাট ওই চশমা দিয়ে আসলে আমার পড়াশোনার বিষয় দরকার ছিল না দেখে হাত দিই নেই। তো তোমরা যেহেতু চাচ্ছ, চশমা দিয়ে দিলাম। ওকে, ফাইন। এবার তোমরা আমাকে বলতে থাকো এটা কি মাইটোসিস বিভাজনের কারণে পার্থক্য না মিওসিস কোষ বিভাজনের কারণে পার্থক্য? এটার অ্যান্সার দিতে দিতে আমি আরেকটা জিনিস বলে ফেলি। সেটা হচ্ছে, ধরো তুমি হাতের আঙ্গুল নিবা। সো হাতের আঙ্গুল হচ্ছে ধরো মোটামুটি আমি যদি দেখাই, তাহলে আমার আর্ট এমনিতে খুব সুন্দর। সো এটা নিয়ে তোমরা কেউ কিছু বলবা না। ও, এটা আসলে কোনো হাত হয় নাই, আমি আবার একটু হাত আঁকি একটা।
ওকে, সো এইবার একটা জিনিস একটু খেয়াল করো, রাইট। ওকে, তোমরা অনেকে অনেক রকম অ্যান্সার দিচ্ছ, কেউ মাইটোসিস বলতেছো, কেউ মিওসিস বলতেছো, মিওসিস ম্যাক্সিমাম বলতেছে। তো একটা কাজ করি, আমি একটা পোল দিই, পোল দিলে আমার জন্য আরো ইজি হয়, তাইলে আমি নাম্বারটা বুঝতে পারবো যে কয়জন আসলে এটাকে মাইটোসিস বলতে চায়, কয়জন আসলে এটাকে মিওসিস বলতে চায়। সো আমি একটা পোল দিয়ে ফেলি, ইয়েস নো, না ইয়েস নো না দিয়ে আমি এটাকে মাইটোসিস আর মিওসিস বলি। ওকে, তোমাদের কাছে একটা কুইজ পাঠাই দিই, তাহলে আমার নাম্বার কয়জন কি বলতেছো বুঝতে সুবিধা হবে, ফাইন। আর ততক্ষণে আমি তোমাদেরকে বিষয়টা একটু বুঝাই দিই। আমার যে দুইটা হাত দেখতেছো, হ্যাঁ, সো অনেকে বলতেছে নাউজুবিল্লাহ এটা কি হাত, মানে আমার ড্রয়িং আসলে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো আমি যদি তোমাকে এখানে লিখে দেই যে এটা হাত, তুমি এটা হাত মেনে নিতে বাধ্য। এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস এখান থেকে শিখাইতে চাই, সেটা হচ্ছে যে বায়োলজিতে তোমরা যেটা মনে করো মানে লিওনার্দো দা ভিঞ্চির মতো করে তোমাদেরকে আর্ট করতে হবে, যেটা কোনোভাবেই বাস্তব না। আমি এরকম পরীক্ষাতে মোটামুটি আর্ট করেও ভালো নাম্বার পাইতাম। কেন পাইতাম? কারণ আমি যে এখানে লেভেলিং করে দিতাম, স্যার ধরো অনেক কষ্ট করে বুঝতেছে না যেটা হাত, কিন্তু আমি যে পাশে হাত লিখে দিছি, এটা লিখে দেওয়ার জন্য স্যার এটা বাধ্য যে আমার এটা হাত, কোনো উপায় নাই। সো বায়োলজি এরকমই, তুমি যদি সুন্দর করে খালি ওই যে 5টা আঙ্গুল বুঝাই দিতে পারছো আর হাত বুঝাই দিতে পারছো, তাইলে তোমার এরকম চিত্র আঁকলেও কোনো প্রবলেম নাই। সো বায়োলজিতে চিত্র আঁকবা, সুন্দর হোক বা না হোক চিত্র আঁকবা, সেটা সাহস তোমরা আমার থেকে নিতে পারো, ফাইন। সো গেল ওইটা কথাবার্তা। দুইটা হাত, আমার এই যে ডান হাত আর বাম হাত, এই ডান হাত বাম হাতে ধরো আমি দুটো বুড়ো আঙ্গুল নিলাম, আমার দুইটা বুড়ো আঙ্গুলের মোটামুটি সাইজ ধরো একই সাইজ, হ্যাঁ। আবার দুইটা যদি তর্জনী আঙ্গুল নিই, সেটা সাইজও একই রকম সাইজ। এখন তোমরা আমাকে এবার একটু বলো, আমার যে এই যে দুইটা বুড়ো আঙ্গুলের সাইজটা একই রকম, এইটার রিজনটা কি? এইটার রিজন কি মাইটোসিস নাকি মিওসিস? প্রথম কোশ্চেন হচ্ছে কেন আদিত্য ভাইয়া ফারদিন ভাইয়া তোমাদের দেখতে ডিফারেন্ট, এটা হচ্ছে প্রথম কোশ্চেন ছিল। সেটাও কি মাইটোসিস না মিওসিস, সেটা তোমরা অ্যান্সার দিয়ে ফেলছো, আমার কাছে চলে আসছে। এবার একটু কমেন্টে আমাকে অ্যান্সার করে দাও যে তুমি এই যে দুইটা বৃদ্ধাঙ্গুলি আমার একই রকম, একই সাইজ, একই রকম দেখতে সব কিছু মোটামুটি, এইটা কি মাইটোসিস না মিওসিস, এটা একটু বলো। এই দুটো উদাহরণ দিলে বুঝে যাবা, আমরা পড়াশোনায় চলে যাবো। ওকে, কুমিরের হাত, ও মাই গড, স্যার এই নাম্বার দিবে ভাইয়া, হ্যাঁ এই আঁকাতে নাম্বার দিবে যদি লেবেলিংটা করো, এই লেবেলিংটা খুব ইম্পর্টেন্ট। এটা যে হাত পাশে দিয়ে লিখে দাও, হাত দেখে বুঝবে না এটা হাত, কিন্তু আমি যে লিখে দিচ্ছি এটা দেখে বুঝবে যে হাত, রাইট। সো মাইটোসিস, রাইট, মানে আমার দুইটা আঙ্গুল যে সেম। ও জেনি আমাকে বলতেছে ফারদিন ভাই আপনাকে বোম মেরে উড়ায় দিবে, কোনো সুযোগ নাই। আমি ভাইয়ের এখন জীবন নিয়ে টানাটানি করতেছি, সো বোম টোম মারবে পরে, আমি তো এখানেই শেষ করে দেবো। ওকে, সো যেটা বলতেছিলাম, রাইট, তোমরা মাইটোসিস অ্যান্সার দিচ্ছ। সো আমার দুইটা আঙ্গুল সেম, এটা রিজন হচ্ছে আমার মাইটোসিস। তার মানে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বৃদ্ধি, আমি তোমাদেরকে কয়টা কথাবার্তা বলতেছি, এগুলো একটু ভালো করে নোট টোট করে ফেলতে পারো। সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে কাজ, সেই কাজের মধ্যে একটা হচ্ছে কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি, এটা হচ্ছে প্রথম একটা কাজ কার, মাইটোসিসের। আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে ক্ষতস্থান পূরণ। আমি কিন্তু মাইটোসিসের কাজ বলে ফেলতেছি তোমাদেরকে, ক্ষতস্থান পূরণ। সো দুইটা কাজ বললাম, একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি, মানে আমার দুইটা আঙ্গুল দেখতে একই রকম, তার মানে এই আঙ্গুলটা যতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এই আঙ্গুলটা ততটুকু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এটা কার জন্য হয়েছে? মাইটোসিসের জন্য। আবার ধরো আমি খেলতে গেলাম, বা তুমি যদি চিন্তা করো যে একটা মোটু আর পাতলু দুইজনে মিলে খেলতে গেছে, সো আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিই, যে ধরো একটা পাতলু ফ্রেন্ড এর সাথে একটা মোটু ফ্রেন্ড ফুটবল খেলতেছে। সো তোমরা যেহেতু মোটু পাতলুর কার্টুন মাটুন মোটামুটি দেখছো ছোটোবেলায়, সো দুইজন মিলে ফুটবল খেলার সময় কি হইলো, মোটু পাতলুকে না, পাতলু মোটুকে ধাক্কা দিছে, পাতলু মোটুকে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে মোটু, যদিও তোমাদের কথা অনুযায়ী যে সাইজে বড়, শক্তি বেশি, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা ছিল, তবে আমার গল্পে পাতলু হচ্ছে একটু এক্সারসাইজ করে। সো ওর হচ্ছে মোটামুটি শরীরের যেই শক্তি টক্তি যদিও মোটু থেকে কম, বাট ফিট, হ্যাঁ। তো আমি দিলাম পাতলু ফিট, আর মোটু হচ্ছে ফিট না। তাহলে পাতলু মোটুকে ধাক্কা দিছে, মোটু ফুটবল নিয়ে দৌড়ায় যাইতেছিল,
কিন্তু হঠাৎ হইল কি মোটু পড়ে গেছে, পড়ে গিয়ে এখন সে প্রচন্ড রকম ব্যথা পাইছে, তার হাতের একটা জায়গা দিয়ে কেটে গেছে, কেটে গিয়ে এখন রক্ত পড়তেছে। ওকে, এবার কোয়েশ্চেনটা হচ্ছে মোটুর হাতে রক্ত পড়তেছে, এখন আমরা কি করব? আমরা ব্যান্ডেজ লাগাই দিব। এই যে ব্যান্ডেজ লাগাই দিব আমরা, ব্যান্ডেজ লাগাই দেওয়ার পরে তার যে ক্ষত স্থানটা পূরণ হবে, এখন ধরো তার আগে হাত ছিল এইটুক, এখন আমি যদি এখানে ধরো একটা কি কালার দিই, সবুজ কালার দিয়ে দেখাই, যে এমন হইলো হঠাৎ করে যে মোটুর হাত এখন আগে থেকে এই বাম হাতটা লম্বা হয়ে গেছে আর এই হাতটা আগের মতোই আছে। এটা কি সম্ভব? হ্যাঁ, মানে ওই অংশটা মোটামুটি ফিল আপ হয়েছে, হয়ে এক হাত লম্বা হয়ে গেছে বা এক হাত বেশি হয়ে গেছে, এটা তো কখনো হয় না। তার মানে ক্ষত স্থানটাকে পূরণ করে দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গের যা ছিল তাই রাখা, এই সবগুলোর কাজ হচ্ছে মাইটোসিসের। তার মানে মাইটোসিস এর কাজটাই সেম টু সেম জিনিস তৈরি করা। আমি যদি তোমাকে গ্লাস দেই, ও গ্লাস তৈরি করে দেবে। আমি যদি তোমাকে একটা ডান হাতের এই আঙ্গুলটা দিই, সে এই আঙ্গুলটাই বানাবে। সে কোনো ধরনের ডিফারেন্ট কিছু বানাইতে পারবে না। আদিত্য ভাইয়া, ফারদিন ভাইয়া ডিফারেন্ট। এই ডিফারেন্ট বানানোর কাজটা কে করে? এই ডিফারেন্ট বানানোর কাজটা করে মিওসিস কোষ বিভাজন। কি করে? মিওসিস কোষ বিভাজন, যেটা নিয়ে আজকে আমাদের পড়াশোনা না, পড়াশোনাটা আসবে, ডিটেইলসে আসবে। তো আজকে পড়াশোনাটা মাইটোসিস নিয়ে। মাইটোসিস কি করে? ক্ষতস্থান পূরণ করে। তোমার হাত কেটে গেলে হাত কেটে যাওয়ার জায়গায় ক্ষতস্থানের পূরণের কাজ মাইটোসিস। তোমার হাত পা যে বাড়ে, এমন তো হয় না কখনো যে ডান হাত বড় হয়ে গেছে, বাম হাত ছোট হয়ে গেছে। এই যে সেম সেম দুইটা হাত, দুইটা কান, দুইটা চোখ, দুইটা নাকের অংশ, এই যে সিমিলারিটি, তোমার বডিটা দেখতে যে একটা শেপে আছে, এই কাজটা করে মাইটোসিস। অল গুড? বুঝতে পারছো? ওকে রাফিন, কোন পার্টটা বুঝতে পারো না আমাকে বলো, আমি বুঝাচ্ছি তো, এখনো তো আমরা শেষ করি নাই, সো কোন পার্টটা বুঝতে পারো না আমাকে বলো। এই পার্টটা জাস্ট বলো যে আমি এখন পর্যন্ত যেটা বুঝাইছি এটা বুঝছো কিনা। আমি এখন পর্যন্ত দুইটা জিনিস বুঝাইছি, সেটা হচ্ছে একটা প্রাণী বা তোমার কোনো জীবের মধ্যে ভিন্নতার কারণ হচ্ছে মিওসিস, আর প্রাণীর যেই যে অংশগুলো দেখতে একই রকমের হয় সেই জিনিসটার কারণটা হচ্ছে মাইটোসিস। এই দুইটা কথা বুঝাইছি। সো আমি যেটা বুঝাইছি যে মাইটোসিসের কাজ কি আর মিওসিসের কাজ কি, এইটুক বেসিক তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কনফার্ম করো। সানজিদা বলতেছে এত সুন্দর আর্ট করতে গিয়ে শিখছেন। আমি ছোটোবেলায় ড্রয়িং অনেক খারাপ ছিল। ঘটনাটা হচ্ছে যে আমার ছোটোবেলায় ধরো ম্যাক্সিমাম টাইম আমার ক্লাসে পজিশন থাকতো থার্ড। সো ম্যাক্সিমাম টাইম ছোটোবেলায়, আবার একটু বড় হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড হয়েছি, বাট ওইটা অনেক পরে। আর ছোটোবেলায় ম্যাক্সিমাম টাইম আমার 3, 4, 5 এটা ছিল রোল। সো এই 3, 4, 5 রোল থাকার কারণ এটা ছিল না যে আমি বাংলায় খারাপ করতাম, ইংলিশে, সায়েন্সে, কোনোটাতে খারাপ করতাম না, সবগুলোতে ভালো করতাম। আমার মার্কসটা যেখানে দিকে কাটা যাইতো, যে আমি ধরো অনেক সুন্দর করে টিয়া পাখি আঁকছি, বা টিয়া পাখিটা দেখতে কবুতরের মতো হয়ে গেছে, এটা হচ্ছে আমার সমস্যা ছিল। সো অনেক কষ্ট করছি, টিয়া পাখি আঁকছি, কিন্তু টিয়া পাখিটা ঠিকই সবুজ কালার কিন্তু দেখতে কবুতরের মতো। তো এরকম কবুতর, আমি তো এই সবুজ কালারের কবুতর, তো এইটা হচ্ছে আমার আর্ট ছিল। সো পরে আমি চিন্তা করলাম, বড় হয়েছি, বায়োলজি তো ছবি আঁকা লাগে, এখন ছবি না আঁকলে নাম্বার পাওয়া যায় না, উপায়টা কি? উপায়টা তোমাদেরকে বলছি, ছবিটা যেমনই হোক সুন্দর করে আমি পাশে দিয়ে লিখে দিতে পারি যে এইটার নাম কি। সো স্যার যদিও দুঃখ পায় কিন্তু বুঝতে পারে যে আমি কি আঁকছি। ঠিক আছে? ক্ষতস্থান বানান ভুল হয়েছে? ক্ষতস্থান বানানো তো ভুল হয় নাই, আমি তো এখানে ঠিক দেখতেছি, তোমার এখানে কি দেখতেছো দেখো তো। সো ফাইন, দুইটা জিনিস বুঝলাম, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি একটা কাজ, আর একটা ক্ষতস্থান পূরণ আর একটা কাজ। আমরা মোটামুটি জিনিসটা বুঝে ফেলছি। এবার আমরা একটু সামনের দিকে আগাই, আমরা এই বেসিক জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি এই স্লাইডটাতে কি দিয়ে রাখছি সেটা। অল গুড, ক্লিয়ার না হলেও সমস্যা নাই, আমি এখন আবার ক্লিয়ার করে দিতেছি, এবার বুঝে যাবা। খেয়াল করো, আমি আরেকটা জিনিস বুঝাবো এখন। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পুরো জিনিসটা বোঝার জন্য, এবং আজকের বেসিক যা পড়াবো তার মধ্যে এই বেসিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি এই পাশটাকে ডিপ্লয়েডের জন্য রেখে দিচ্ছি, আর এই পাশটাকে আমি হ্যাপ্লয়েডের জন্য রেখে দিব, এবং এই জিনিসটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, আমাদের দেহকোষ, সবাই মাথায় রাখবা, দেহকোষ মানে আমার দেহের ভিতরে যে কোষটা, সেটা যেই হোক, আমি তোমাদেরকে আগে ম্যাথ শিখাই, আদিত্য ভাইকে মিস করতেছ, আমরা ম্যাথ শিখাই। আমাদের দেহকোষ, হ্যাঁ, দেহকোষটাকে আমরা 2 বলবো, দেহকোষকে আমরা 2 বলবো। কেন বলবো না বলবো পরে আসতেছি, আগে বলো দেহকোষ 2, আর জনন কোষ হচ্ছে 1। এই 2 আর 1 এর খেলাটাই আমরা আগে দেখবো, তারপরে বাদ বাকি যা করার তা করবো। ঠিক আছে?
সো বললাম দেহকোষ 2, জননকোষ 1। দেহকোষের পাওয়ার বেশি, জননকোষের পাওয়ার কম। কেন কম, কেন বেশি, সেটাতে আসতেছি। খেয়াল করো, দেহকোষ 2 এই কথাটার মানেতে পরে আসবো, আগে এইটা কেন হয় সেটা বুঝাই। একটু খেয়াল করো, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, এখানে আমি একটু ইংলিশে লিখে দেখাই, ডিপ্লয়েড। সো এই প্লয়েডটা বাদ দিই, ডাই মানে 2, ডাই মানে 2, ফাইন। তোমরা নিজেরাও জানো ডাই মানে 2, বাই মানে 2। ওকে, সো এরপর একটু হ্যাপ্লয়েডের দিকে তাকাও। হ্যাপ্লয়েড, আচ্ছা আগে ডিপ্লয়েড থেকে শেষ করে আসি। ডাই মানে 2, ডিপ্লয়েড মানে 2, তাইলে আমাকে একটু বলো তো আমাদের দেহকোষ এটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? আগে এটা বলো, আমাদের দেহকোষ কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? আমি বললাম ডিপ্লয়েডে ডাই আছে, ডাই মানে 2। এখন আমার দেহকোষ কেন 2 আমি বুঝাবো, বাট আগে এখান থেকে আমাকে তোমরা বলো যে আমার দেহকোষ কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড, আগে এটা বলো। হ্যাঁ মালিহা, আমাকে একটু অ্যান্সারটা দাও তো, যে আমাদের দেহকোষ কি ডিপ্লয়েড নাকি আমাদের দেহকোষটা হ্যাপ্লয়েড? সব একটু দেখে বলো তো, আমাদের দেহকোষটা কি ডিপ্লয়েড নাকি? ভেরি গুড তাহা, ভেরি গুড, ভেরি গুড। আমাদের দেহকোষটা ডিপ্লয়েড, রাইট। ভেরি গুড আরিফা, ভেরি গুড আমির হামজা, শান্ত গোস্বামী, ভেরি গুড, ডিপ্লয়েড, রাইট। তাহলে আমাদের দেহকোষটা ডিপ্লয়েড, এটা আমরা বুঝে গেছি, ফাইন। সো তোমরা 100তে 100 পাইছো। দেহকোষ ডিপ্লয়েড, আমি এখান পর্যন্ত তোমাদের কাছ থেকে পড়াশোনার একটা বেসিক পার্ট কাভার আপ করে ফেলছি। এবার তুমি আসল জায়গাতে আসো। হ্যাপ্লয়েড হচ্ছে জনন কোষ, হ্যাপ্লয়েড মানে 1। সো 1 দেখেই বুঝতেছো এটা হচ্ছে জনন কোষ। সো জনন কোষ জিনিসটা আসলে কি, বা জনন কোষটা আসে কোত্থেকে? জনন কোষটা মূলত আসে একটা পিতার থেকে আর একটা মাতার থেকে। জনন কোষ, জনন কোষ, জনন কোষ একটা আসে পিতা থেকে, কোত্থেকে? পিতা থেকে। আরেকটা আসে কোত্থেকে? মাতা থেকে। এখন তোমরা আমাকে একটু বলবা, একটু হয়তো কনফিউজ হয়ে যাবে, পিতার দেহকোষ, পিতার দেহকোষ মানে পিতার দেহে যে কোষটা থাকে সেটা, আর মাতার দেহকোষ, এই দুইটা কি ডিপ্লয়েড হবে নাকি হ্যাপ্লয়েড হবে? একদম খুবই সিম্পলি চিন্তা করে বলো, যে পিতার দেহকোষ আর মাতার দেহকোষ এইটা কি তোমার ডিপ্লয়েড হবে নাকি হ্যাপ্লয়েড হবে? একটু অ্যান্সার দাও তো সবাই। পিতার দেহকোষ আর মাতার দেহকোষ, মানে পিতার দেহে যে কোষ আছে আর মাতার দেহে যে কোষ আছে, এটা এখান থেকে তাকায় বলতে পারবে এটা কি ডিপ্লয়েড হবে না হ্যাপ্লয়েড হবে? দেখি দেখি। আর জীবনেও মাইটোসিস মিউসিস ভুলবো না, আদিবা বলতেছে। ভেরি গুড, ভেরি গুড আদিবা। ডিপ্লয়েড, দেখছো সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, ডিপ্লয়েড, 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 ভেরি গুড। সো দেহকোষ মানেই ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কত? 2। ডিপ্লয়েড মানে কত? 2। ইজি। তার মানে তোমাদের কথা অনুযায়ী যদি এখন আমি এইভাবে চিন্তা করি, হ্যাঁ, যে একটা পিতা থেকে, তোমরা আগে একটু মানে জিনিসটা ফোকাস করো, তারপরে জায়গা মতো চলে আসবা। পিতা থেকে যদি 2 আসতো, যদি পিতা থেকে 2 আসতো আর মাতা থেকে যদি 2 আসতো, তাহলে পিতা আর মাতা 2 আর মাতার ওইখান থেকেও 2 যোগ হইলে আমি 2 প্লাস 2 কত পাইতাম? 2 প্লাস 2 পাইতাম 4। বুঝতে পারছো? যদি ঘটনাটা এমন হইতো যে পিতা থেকে 2 আসছে, মাতা থেকেও 2 আসছে সন্তানের দেহে, তাহলে সন্তানের দেহে আমি কি পাইতাম? 4 পাইতাম। খেয়াল করেও কিন্তু আমার দেহ অলওয়েজ থাকতে হবে 2, কিন্তু ঘটনা কি ঘটতেছে? পিতার দেহ থেকেও 2 আসছে, মাতার দেহ থেকেও 2 আসছে, তাহলে অলওয়েজ এটা কি হয়ে যাবে? 2 প্লাস 2 সন্তানের দেহে হয়ে যাবে 4। এটা হবে সন্তানের দেহ। এখন তুমি একটু চিন্তা করে বলো তো,
এই ঘটনাটা যদি ঘটে, এইটা আস্তে আস্তে চেঞ্জ হইতে হইতে কি অবস্থা দাঁড়াবে? এখন 2 + 2 4 হইল, তারপরে কি হবে? তারপরের স্টেপে 4 + 4 হয়ে যাবে। তাহলে 4 + 4 মানে 8 হয়ে যাবে। বাপরে বাপ, মানে একটা জীব বড় হইতে হইতে ডাইনোসর হয়ে যাবে, মানুষের বাচ্চা থেকে ডাইনোসরের বাচ্চা হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছো? মানে পিতা থেকে যদি 2 আসে, মাতা থেকে যদি 2 আসে, দুইজনকে যোগ করলে হয়ে যাবে 4। মানে পিতা থেকেও বড়, মাতা থেকেও বড়, পুরা চেঞ্জ। দেখে মনে হবে বাবারে বাবা। ঘটনাটা এরকম হবে যে, ধরো ঘটনাটা কেমন হবে? ঘটনাটা হবে এইরকম যে পিতা এখানে দাঁড়ায় আছে, হ্যাঁ, পিতা দাঁড়ায় আছে এখানে সুন্দর, আর তার মাতাও দাঁড়ায় আছে এখানে সুন্দর, আর তার মাঝখানে তার বাচ্চা দাঁড়ায় আছে। বাচ্চাটা কেমন? এটা হচ্ছে তাদের বাচ্চা। সম্ভব কখনো? তোমরা বলো তো, যে এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে মাতা, আর তাদের বাচ্চার অবস্থা হইতেছে একদম ডাইনোসর সাইজ হয়ে গেছে। এটা তো সম্ভব না, তাই না? এটা যদি সম্ভব না হয়, আমাদেরকে কি করতে হবে? প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমাদের পিতা থেকে 1 আসতে হবে, মাতা থেকেও 1 আসতে হবে। কেন? তাতে করে আমার সন্তানের দেহ কত থাকবে? পিতা থেকে 1, মাতা থেকে 1, তার মানে 1 + 1 = 2। মাতা কত ছিল? 2। পিতা কত ছিল? 2। সন্তান কত? 2। তাইলে ঠিক থাকবে? বলো তো সবাই। এই পিতা মাতা 2 2, সন্তানের 2, ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে নাকি ঠিক নাই? এই তো তোমরাই বলতেছো ঠিক আছে, রাইট? এই জন্য আমাদের হ্যাপ্লয়েডটা দরকার। কোথায় দরকার? কোথায় দরকার? জনন কোষে। হ্যাপ্লয়েড জনন কোষ না হয় যদি ডিপ্লয়েড জনন কোষ হইতো, তাহলে পৃথিবী এতদিনে ছারকার হয়ে যেত। তার মানে আমরা কি বুঝলাম? দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছো? সবাই একটু বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার নাকি তোমরা? এই যারা ফেসবুকে ক্লাস করতেছো তারা কমেন্টে একটু বলো যে তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার কিনা। এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কাহিনী কারবার কি বুঝছো? হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কাহিনী বুঝছো? ওকে, সো সবাই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কাহিনীও বুঝে ফেলছো। এইবার এইবার আরেকটা জিনিস চিন্তা করো। আরেকটা জিনিস কি চিন্তা করবা? আচ্ছা, সো ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের কাহিনী যেহেতু বুঝছো, এবার এই পাশটা একটু মুছে দিই। সবাই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কাহিনী বুঝে গেছে, ভেরি গুড, সেরা, সব সেরা পোলাপান আমার এখানে। এবার এখান থেকে দেখো, আমার দেহের ধরো একটা হাত, হাতের যে কোষটা, হাতের এখানে একটা কোষ, এই কোষটা আমার একটা হাত, হাতের এখানকার কোষ, এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? সবাই বলো তো, এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? সবাই একটু বলো, এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? হাতের কোষ হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড আবার বুঝাচ্ছি, কোনো প্যারা নাই, তোমরা তো প্যারা খাও না। হ্যাপ্লয়েড আবার আসবে, সামনে মিওসিসে আবার আসবে, প্রত্যেকবার হ্যাপ্লয়েড আসতে থাকবে, কোনো প্যারা নাই এটা নিয়ে। তোমরা আগে একটু জাস্ট আমি যেটা যেটা জিজ্ঞেস করি বলো, আমি একটা গল্পের মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়ে গেলে তোমরা শেষে গিয়ে দেখবা ওয়াও সব কিছু এইভাবে মিলে গেছে কেমনে। আবার বুঝাবো, সমস্যা নাই। হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ভেরি গুড, ডিপ্লয়েড। অর্ণব, ভেরি গুড। আশরাফুজ্জামান, রাইট, তোমরা বলছো ডিপ্লয়েড, আমি মেনে নিলাম। আমার হাতটা কি দেহের অংশ না? আমার হাত দেহের অংশ, এক্সেপ্ট শুক্রাণু ডিম্বাণু জনন কোষ ছাড়া কোনো কিছুই আমার হ্যাপ্লয়েড না, সব ডিপ্লয়েড, সবগুলো 2।
তার মানে আমার হাতের কোষটা হচ্ছে একটা ডিপ্লয়েড। ফাইন, তোমাদের কাছ থেকে আমি অ্যান্সার পেয়ে গেছি, এটা একটা ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে যদি 2 হয়, এখন তোমার হাতের এখান দিয়ে কেটে যাওয়ার পরে একটা নতুন করে যখন কোষ তৈরি হইতে হবে, সেই কোষটা কি হইতে হবে বলো তো? আমার আগে ছিল 2, এখন কি 2 হইতে হবে। মানে আমার হাতের একটা কোষ আগে ছিল 2, এইটা কেটে গেছে, নাই হয়ে গেছে, এখন আমার নতুন করে আবার কোষ তৈরি করতে হবে। সেটাও কত তৈরি করতে হবে? 2 তৈরি করতে হবে। কেন? কারণ 2 এর জায়গায় 1 বানাইলে তো কোষটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি 2 থেকে 2 বানাইলাম, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড বানাইলাম, সবাই খেয়াল করো, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড বানাইলাম, এই প্রসেসটাই হচ্ছে মাইটোসিস। ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডের প্রসেসটাই হচ্ছে মাইটোসিস। ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি করার প্রসেস হচ্ছে মাইটোসিস। আমরা ফোকাস করবো আজকে ডিপ্লয়েডে, মাইটোসিসে। তোমরা যারা হ্যাপ্লয়েড বেসিকটা বুঝতে পারছো, ফাইন, হ্যাপ্লয়েড নিয়ে আরও আলোচনা করবো সামনে, আরও আসবে মিওসিসের থাউজেন্ডস টাইম হ্যাপ্লয়েড নিয়ে কথা বলবো। তো আজকে হ্যাপ্লয়েডটা পুরো বুঝে ফেলবা পারবা না, কারণ মিওসিসে গিয়ে তুমি হ্যাপ্লয়েডের আসল কাহিনী বুঝতে পারবা। আপাতত আমরা ডিপ্লয়েডে পড়ে থাকি, ডিপ্লয়েড নিয়ে মাইটোসিসকে ডিল করি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ইয়েস। তো ডিপ্লয়েড, তাহলে প্রসেসটা কি বললাম? একটা ডিপ্লয়েড কোষ থেকে আরেকটা ডিপ্লয়েড কোষ তৈরি করার প্রসেসটাই হচ্ছে মাইটোসিস। এবার ঘটনাটা খেয়াল করো। মাতৃকোষ, হ্যাঁ এখানে লেখা কি? মাতৃকোষ। মাতৃকোষ মানে যেটা থেকে তৈরি হয়। মাতৃকোষ মানে যেইটা থেকে তৈরি হয়। আমি একটু মুছে মুছে দিতেছি, যেহেতু একটু লেখা বেশি লেখা লাগতেছে, সব কিছু একবারে বোর্ডে রাখতে পারতেছি না। তোমরা একটু টাইম নিয়ে এগুলোকে একটু নোট করে ফেলো। নোট মিনস হচ্ছে একটু বুঝে ফেললেই হবে। মাতৃকোষ মানে যেটা দিয়ে শুরু হয়, বা যেইটা থেকে বা যেটা না লিখে আমরা বলি যে যেই কোষ থেকে বলি, যেই কোষ থেকে, যে কোষ থেকে নতুন কোষ তৈরি হয়, যে কোষ থেকে নতুন কোষ তৈরি হয় সেটাই হচ্ছে মাতৃকোষ। যে কোষ থেকে নতুন কোষ তৈরি হয় সেটাই হচ্ছে মাতৃকোষ। মানে তোমাকে যদি আমি বলি যে তোমার একটা নতুন গাছ লাগবে, তার মানে আগের একটা গাছ বা আগের একটা চারা লাগবে না? সো ওই চারাটাই কি? ওই গাছটা তৈরির একটা মেইন মাধ্যম। আমি যদি একটা কোষ তৈরি করতে যাই, আমরা ছোটোবেলায়, একদম ছোটোবেলায় পড়ছি, কোষ তৈরি হয় আরেকটা কোষ থেকে, একটা কোষ তৈরি হয় আরেকটা কোষ থেকে। তার মানে মাতৃকোষ যেই কোষ থেকে তৈরি হচ্ছে, আর নতুন যেই কোষ তৈরি হচ্ছে, নতুন কোষ, অপত্য কোষ হচ্ছে নতুন কোষ। অপত্য কোষ হচ্ছে নতুন যে কোষটা তৈরি হচ্ছে। তাহলে দুটা কথা বললাম, মাতৃকোষ যেই কোষ থেকে নতুন কোষ তৈরি হয়, আর অপত্য কোষ সেটা হচ্ছে নতুন কোষ। বুঝতে পারছো? ব্রেক 7:30টার আগে ব্রেক হবে না, 7:30টায় ব্রেক, একদম কারেক্ট 7:30টায়। সো এর আগে আর আমাদের তোমার মোটামুটি ব্রেকের টাইম নাই। সো আমরা কি বললাম, এর আগের যে কথাবার্তাগুলো বলছি এগুলো জাস্ট বোঝানোর জন্য, ওগুলো আর এত দরকার নাই স্লাইডে থাকা। এখন যেগুলো বলতেছি এগুলো একটু নোট করে রাখতে হবে, এগুলো একটু নোট করবা, এগুলো তোমাদের লাগবে। যেই কোষ থেকে নতুন কোষ তৈরি হয় সেটা হচ্ছে মাতৃকোষ, নতুন কোষ যেটা তৈরি হবে সেটার নাম অপত্য কোষ। ক্লিয়ার? মিওসিসে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। খেয়াল করো, এইখানে একটা কোষ, আমি এটার নাম্বার দিলাম 1 না দিয়ে 1 দিলে তোমরা কনফিউজ হয়ে যাবে। আমি যদি বলি এটা প্রথম কোষ, ফার্স্ট সেল, এই একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে বলছি? দুইটা। সো দেখো, এই 1, এই 2। তাহলে মাইটোসিসের দুইটা বৈশিষ্ট্য বললাম। একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড কোষ তৈরি হয়, 2n মানে ডিপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড। ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড কোষ তৈরি হবে। আচ্ছা, তারপরে কি বললাম? একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে। দুইটা জিনিস বুঝেছি। ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড কোষ তৈরি হবে, এটা হচ্ছে ফার্স্ট তোমার ইম্পর্টেন্ট কথা, যেটা বুঝতে হবে তোমাকে বা একদম মাথায় ঢুকায় ফেলতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, একটা কোষ থেকে
কয়টা কোষ তৈরি হচ্ছে? দুইটা কোষ তৈরি হচ্ছে। এইভাবে আগাবে। এখন এর থেকে যদি আবার নতুন কোষ তৈরি হয় তাহলে আরো দুইটা কোষ তৈরি হবে। এর থেকে যদি আরো দুইটা কোষ তৈরি হয় তাহলে এই যে আরো দুইটা কোষ তৈরি হবে। মানে অল ওভার আমি তোমাকে এইখান থেকে বেসিক্যালি দুইটা জিনিস পড়াইছি। একটা হচ্ছে মাইটোসিস মানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড, এবং এটা হবে কোথায়? এটা হবে দেহ কোষে। কোথায়? দেহ কোষে। আরেকটা জিনিস বুঝাইছি, মাইটোসিসে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ব্রেক দিব 7:30টায়, 7:30 বাজলে আমাকে মনে করাই দিবা, ব্রেক পাবা। এইটুকু আগে ক্লিয়ার কিনা? বেসিক মাইটোসিস। বলো তোমাদের এই মাইটোসিস বুঝতে কেমন লাগছে? এখন মাইটোসিস বুঝতে পারছো কিনা? ভাইয়া টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বারবার। রাকা আমার এখানে তো মোটামুটি দেখতে পারতেছি অল গুড। দেখো তো তোমার নেটটা একটু রিফ্রেশ করো, বা তুমি নেটটা অফ করে অন করো। বুঝতে পারছো? ওকে, আমার এখানে একটু আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকি, তোমরা একটু দেখে বলো আমাকে। আচ্ছা, আমি এখানে নামাজের আজান দিচ্ছিল, আমি একটু নামাজের আজানের এই জন্য থামলাম। সো তোমরা যারা বুঝো নাই আবার একটু এই স্লাইডটাতে ফোকাস করো। আর হচ্ছে তোমাদেরকে ঠিক 7:30টায় ব্রেক দেবো, ঠিক আছে? আবার ঠিক 7:30টায় ব্রেক দেবো। সো যারা বুঝছো, ম্যাক্সিমামে বুঝতে পারতেছে, সেরা পোলাপান তোমরা। আর যারা হয়তো বা একটু এদিক সেদিক ফোনের মধ্যে গেম খেলা টিপাটিপি করার সময়, চ্যাট ট্যাট করার সময় একটু এদিক সেদিক চলে গেছিলা, তারা আবার এটা একটু দেখো। এবং এইটা দেখার আগে তোমরা সবাই একটা জিনিস একটু লিখে নাও। এই প্রশ্নটা তোমাদের জন্য 5 স্টার। কি স্টার? 5 স্টার। কেন 5 স্টার? এটা তোমাদের পরীক্ষায় খ নাম্বারে আসে। কত নাম্বার? খ নাম্বার। মানে কয় মার্কস? 2 মার্কস। কোন পরীক্ষায় আসে ভাইয়া? হ্যাঁ, আপনি যে সিটি পরীক্ষা নেবেন, ক্লাস টেস্ট নেবেন, এগুলোতে। হ্যাঁ, আরেকবার বুঝাচ্ছি সুদীপ্ত, এই স্লাইড দেখলে আবার বুঝতে পারবে, এত প্যারা খাওয়ার কিছু নাই। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কি বলা হয়? সমীকরণ। তোমরা সমীকরণ মানে কি? ইকুয়েশন। সমীকরণ মানে কি? ইকুয়েশন। সো মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? 5 স্টার। খ নাম্বারে 2 মার্কসে আসে। এবং এইচএসসি পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, সব জায়গাতেই মোটামুটি এই প্রশ্নটা প্রায় আসে। একদম 5 স্টার দিয়ে রাখবা এই প্রশ্নটাকে। এবং প্রশ্নটা বুঝাই দিব, এতক্ষণ যা পড়াইছি সেই জিনিসটা আরেকবার বুঝাবো। ওকে, অল গুড, অল গুড, ঠিক আছে? একটু বুঝি আমরা এবার। আসো, প্রথম কথা হচ্ছে, আমি এবার তোমাদেরকে কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিবা। কোষ, আমি একটা কোষ আঁকতেছি এইখানে, এবং কোষের মাঝখানে আমি এখান থেকে একটা অংশ দিলাম। আচ্ছা, তারপরে এটার বাইরে আরেকটা অংশ দিই। আচ্ছা, আর এখানে বিন্দু 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 দিয়ে দিই। আচ্ছা, এবার আমি একটু নাম্বারিং করি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এই মাঝখানের এই অংশটা হচ্ছে 3 নাম্বার, আর এই দানা দানা অংশগুলো হচ্ছে 4 নাম্বার। তোমরা আমাকে একটা কোষের 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি, কোন অংশের নাম কি, এটা একটু সিরিয়ালি লিখে দাও। সবাই একটু এই 1, 2, 3, 4 এই জিনিসটা আবার সুন্দর করে লিখে দাও, যে 1 নাম্বার অংশটার নাম কি, 2 নাম্বার অংশটার নাম কি, 3 নাম্বার অংশটার নাম কি, 4 নাম্বার অংশটার নাম কি। সবাই একটু বুঝায় দাও, সবাই একটু বুঝায় দাও তো তাড়াতাড়ি করে আমাকে লিখে দাও, যে 1 নাম্বার অংশটা কি, 2 নাম্বার অংশ কি, 3 নাম্বার অংশ কি, 4 নাম্বার অংশ কি। ঠিক আছে? এবার আমি তোমাদেরকে ততক্ষণে আরেকটা জিনিস একটু বলতে থাকি, যে সমীকরণ মানে কি। সমীকরণ বলতে তোমরা কি বুঝো? সমীকরণ মানে আমরা যেটা বুঝি, যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ।
যেটা মোটামুটি আসলে আমাদের মন খুশি হয়ে যায়। তোমাদের আদিত্য ভাইয়া যে জিনিসটা তোমাদেরকে বারবার পড়ায়, যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, আমরা বলি আর এইচ এস সমান সমান এল এইচ এস, প্রুভড। আবার একটু লিখে দিই শেষে, প্রুভড। এটাই তো সমীকরণ, তাই না? যে ডান পক্ষে যা থাকবে বাম পক্ষ যা থাকবে দুইটা কি হইতে হবে? সমান হইতে হবে। ঠিক আছে? এক হচ্ছে কোষ প্রাচীর, ভেরি গুড, পাইলাম কোষ প্রাচীর। কোষ প্রাচীর, তারপরে দুই কি? দুই কি? ভেরি গুড, কোষ ঝিল্লি। নাজিফা সুন্দর করে লিখে দিয়েছে, অর্ণব সুন্দর করে, সামিউল সুন্দর করে লিখে দিয়েছে, ভেরি গুড, ভেরি গুড। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। তারপরে সি নাম্বার কি বলতেছো তোমরা? ভেরি গুড, তাসফিয়া বলে দিছে যে সি নাম্বার নিউক্লিয়াস, ভেরি গুড। 3 নাম্বার নিউক্লিয়াস, ভেরি গুড, পাইলাম নিউক্লিয়াস। 4 নাম্বার হচ্ছে তোমরাই বলছো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। অল গুড, অল গুড। সো আমাকে এবার একটা ঘটনা ঘটাইতে হবে। কি ঘটনা ঘটাইতে হবে বুঝো। আমার কাছে এই জায়গায়, আমার কাছে এই জায়গায় একটা কোষ প্রাচীর আছে, একটা কোষ ঝিল্লি আছে, একটা নিউক্লিয়াস আছে, একটা সাইটোপ্লাজম আছে। বুঝছো? একটা কোষ মানে একটা কোষ প্রাচীর, একটা কোষ ঝিল্লি, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। বুঝলাম ভাইয়া। এখন আমাকে কি করতে হবে খেয়াল করো। আমার কাছে ছিল একটা কোষ, আমি এখন মানে আমার এই ঘটনা ঘটার শেষে আমি আবার কি পাবো? আমি দুইটা আরো নতুন কোষ পাবো। কি পাবো? আরো কোষ পাবো। তাহলে আমি এখানে ধরো একটা কোষ লিখলাম, এইখানে এবার আরেকটা কোষ যদি আমি আনতে চাই, আমাকে একটু বলো তো, এই সেম নিউক্লিয়াসটা আমার এখানে আবার লাগবে। তাহলে আমি নিয়ে আসলাম সেম নিউক্লিয়াস একটা, সেম কোষ প্রাচীরটাই আবার আমার এখানে লাগবে, নিয়ে আসলাম সেম আর একটা কোষ প্রাচীর। সেম সাইটোপ্লাজমই আমার আবার এখানে লাগবে, সেম সাইটোপ্লাজমই আমার আবার এখানে লাগবে। তাতে করে কি হবে? এই একটা কোষ, আমি আরেকটা নতুন কোষ পাচ্ছি। তার মানে একটা জিনিস এখান থেকে যেটা বুঝাইতে চাইছি আমি তোমাকে, আমি যদি এইখান থেকে, আমরা বলতেছি কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, মানে আমার শুরুটা যদি 2n বা 2 ডিপ্লয়েড দিয়ে হয়, শেষটাও কি দিয়ে হইতে হবে? ডিপ্লয়েড দিয়ে হইতে হবে। বুঝো? কিন্তু বাম পাশ যা ডান পাশ তা। আমরা একটু আগে একটা ছবি দেখছি না, যে 2n একটা কোষ, এইখান থেকে আবার 2n আসছে, এইখানেও আবার 2nই আসছে। তার মানে আমার বাম পাশেও সব 2n, ডান পাশেও সবাই কি 2n। এই যে ঘটনাটা ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড, 2n থেকে 2n, এই ঘটনাটাই মূলত সমীকরণকে নির্দেশ করে। কিসেকে নির্দেশ করে? সমীকরণকে নির্দেশ করে। আচ্ছা, এবার আমরা একটু এই ছবিটাতে আসি। আমার যদি একটা নতুন কোষ তৈরি করতে হয়, তাহলে প্রত্যেকটা জিনিসকে কি করতে হবে? আমার আবার নতুন করে একটা কোষ প্রাচীর লাগবে, নতুন করে একটা কোষ ঝিল্লি লাগবে, নতুন করে একটা নিউক্লিয়াস লাগবে, নতুন করে একটা সাইটোপ্লাজম লাগবে। কোষ প্রাচীর কি শুধু উদ্ভিদে থাকে না? রাইট, কোষ প্রাচীর শুধু উদ্ভিদে থাকে। আমি জাস্ট এখানে দেখানোর জন্য দেখাইলাম, প্রাণীতে কোষ প্রাচীর থাকবে না। না, এটা প্রাণী কোষ না, এটা উদ্ভিদ কোষই বা তোমার ব্যাকটেরিয়া। প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকতো না। আমি জাস্ট যেটা বুঝাচ্ছি তোমাকে সেটা হচ্ছে, যদি আমি এই কোষটা থেকে নতুন আরেকটা কোষকে বানাইতে চাই, আমার সেম নিউক্লিয়াসটা আবার লাগবে, কোষ প্রাচীর আবার লাগবে, কোষ ঝিল্লি আবার লাগবে, সাইটোপ্লাজম আবার লাগবে। তার মানে আমার আগের নিউক্লিয়াস থেকে নতুন আরেকটা নিউক্লিয়াস তৈরি হইতে হবে, আগের কোষ ঝিল্লি থেকে নতুন আরেকটা কোষ ঝিল্লি তৈরি হইতে হবে, আগের কোষ প্রাচীর থেকে নতুন আরেকটা কোষ প্রাচীর তৈরি হইতে হবে, আগের সাইটোপ্লাজম থেকে নতুন আরেকটা সাইটোপ্লাজম তৈরি হইতে হবে। মানে আমাকে প্রত্যেকটা জিনিস ফটোকপি করতে হবে। কি করতে হবে? ফটোকপি, সেম টু সেম ফটোকপি করতে হবে। মানে যা আমার ডান পক্ষ তা আমার বাম পক্ষ। কোয়েশ্চেনটা এটাই, যা আমার ডান পক্ষ তাই আমার বাম পক্ষ, সব সেম হইতে হবে। মানে ডান পাশ বাম পাশ সব সেম থাকতে হবে।
এই ডান পাশ বাম পাশ সেম, মানে LHS ইজ ইকুয়াল টু RHS, সমীকরণিক কোষ বিভাজন। বুঝতে পারছো সবাই কি জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। ফটোকপি, একদম পুরা ফটোকপি, যা ডান পাশ তাই ডান পাশ, বাম পাশ ডান পাশ সব সেম। সো এটা হচ্ছে একটা সমীকরণিক কোষ বিভাজন। সেল কপি নট ফটোকপি। ও বাবা, রাইট ফুয়াদ, থ্যাংক ইউ ফর ইউর কারেকশন। কপি পেস্ট, রাইট মিফতাহুল জান্নাত, কপি পেস্ট, কপি পেস্ট। সো এটা একটা সমীকরণ হইতে হবে, যা বাম পক্ষে ইনপুট দিবা তাই আবার ডান পক্ষে আসতে হবে। রাইট, অল গুড, অল গুড। এইবার আসো আমরা, স্যার চিত্রটা কিসের, কোন চিত্রটা বুঝি নেই। এই চিত্রটা তো কোষের, এটা উদ্ভিদ কোষের চিত্র। কপি পেস্ট, কপি পেস্ট, বুঝছে সবাই, বুঝছে সবাই, বুঝছে, ভেরি গুড। আসো প্রীতি, ডিপ্লয়েড বুঝতেছো না? ডিপ্লয়েড বুঝে যাবা, এই যে এখনই আসো, আস্তে আস্তে এই যে একটু পরেই তুমি বুঝে যাবা ডিপ্লয়েড জিনিসটা কি। খেয়াল করো, মাইটোসিস বিভাজনের দুইটা ধাপ আছে। মাইটোসিস বিভাজনের দুইটা ধাপের একটা ধাপের নাম ক্যারিওকাইনেসিস। তোমাদের সবার কাছে এখন আমার প্রশ্ন, ক্যারি কথাটার মানে কি? তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়াইছি ক্যারি কথাটার মানে। ক্যারি কথাটার মানে কি? ক্যারি কথাটার মানে কি? সবাই একটু বলো তো, ক্যারি কথাটার মানে কি? তোমাদেরকে লাস্ট দিন আমরা পড়াইছি প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা, ক্যারি কথাটার মানে বলছিলাম। ক্যারি মানে কি? নিউক্লিয়াস, মায়েশা সবার ভালো অ্যান্সার দিছে, সামিউল অ্যান্সার দিছে, জান্নাতুল ফেরদৌস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। সবাই কারেক্ট অ্যান্সার দিতে থাকো, দেখছো তোমরা সবাই মনে আছে তোমাদের জিনিসগুলো। ভেরি গুড তানজিনা। হ্যাঁ, সো আমরা যে বলতেছি ক্যারি কথাটার মানে, এই ক্যারি কথাটার মানেটা হচ্ছে নিউক্লিয়াস। তোমরাই বলছো আমাকে। তার মানে আমরা একটু আগে দেখলাম নিউক্লিয়াস কি হইতে হবে? বিভাজিত হইতে হবে, নতুন করে আরেকটা নিউক্লিয়াস লাগবে আমার। সো নিউক্লিয়াসকে বিভাজিত হইতে হবে, ভালো কথা। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তার মানে মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে নিউক্লিয়াসটা, ওই যে আমার নতুন নিউক্লিয়াস লাগবে, নতুন নিউক্লিয়াস তৈরি করতে হবে। ভেরি গুড সায়ারা, রিলেটেড টু নিউক্লিয়াস। কাইনেসিস কথাটার মানে বিভাজন, তাইলে ক্যারি মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন, তার মানে নিউক্লিয়াসের বিভাজন। সেম সাইটো, সাইটো কথাটা আসতেছে সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম থেকে। এবং সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। দুইটা কথা বললাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। মাইটোসিসের বেসিক স্টেপ দুইটা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। প্রথমে হবে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে হবে সাইটোপ্লাজমের বিভাজন। এইবার আমাদের মেইন পড়াশোনা যেটা পরীক্ষার জন্য, এই পাঁচটা ধাপ। এই পাঁচটা ধাপ আসলে কিসের ধাপ? নিউক্লিয়াসের বিভাজনের ধাপ। প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পাঁচটা ধাপ কিসের? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু না, এগুলা মাথায় রাখবা। প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, একটা নিউক্লিয়াস থেকে আবার নতুন নিউক্লিয়াস তৈরি করছে, তারপরে গিয়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। প্রথমে হবে নিউক্লিয়াস তৈরি, তারপরে হবে সাইটোপ্লাজম তৈরি। নিউক্লিয়াস তৈরির আবার পাঁচটা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পাঁচটা ধাপের এই দুইটা ধাপ আমরা প্রথমে পড়ব এবং বাকিগুলো আস্তে আস্তে পড়ব। এইগুলা পরীক্ষার জন্য ভেরি 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 ভেরি, যতটা ভেরি তুমি লাগাইতে চাও লাগায় দাও, যতগুলা ভেরি তুমি লাগাইতে চাও। 10টা ভেরি লাগাইতে চাইলে 10টা ভেরি লাগায় দাও। এই পাঁচটা স্টেপ এতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য,
বুঝতে পারছো? জাস্ট এইটা পড়ায় ব্রেক দিয়ে দেবো, জাস্ট এটা পড়ায় ব্রেক দিয়ে দেবো, জাস্ট এইটা পড়ায় ব্রেক দিয়ে দেবো। ফাইন, বুঝতে পারছি। ওকে ফাইন, এটা পড়ায় ব্রেক দিয়ে দেই, বিরতি দিয়ে দেন, বিরতি দিয়ে দিচ্ছি। এটা পড়ায় ব্রেক, মানে এটা একটা বেসিক একদম খুবই ইজি একটা জিনিস। 2-3টা কথা আছে, ফ্লোতে ছিলাম তো, নাহলে ফ্লোটা হারায় যাবে, মানে আবার আগের জায়গা থেকে শুরু করতে হবে। এটা পড়াইলে আমি আবার নতুন জিনিসটা শুরু করে দেবো। জাস্ট 2 মিনিট টাইম দেবো আমাকে, তোমাদের 2 মিনিট বাড়ায় দিব, প্যারা নাই। ইন্টারফেস, ইন্টারফেস, আচ্ছা এটা একটু এবার বুঝো। ধরো তুমি এখন মোটুকে ওই যে খেলতে পারে না ফুটবল, হ্যাঁ, খালি খেলতে গিয়ে ধাপ ধুপ পড়ে যায়। সো এখন পাতলু ওকে বলতেছে যে বন্ধু, পাতলু মোটুকে বলতেছে যে বন্ধু কি হইতে হবে, বন্ধু তোমাকে ফিট হইতে হবে, ফিট হতে হবে। এখন সে বলতেছে যে ফিট হওয়ার উপায়টা কি, আমি কিভাবে খেলতে গেলে ওই হাত পা ভাঙ্গে পড়ে গিয়ে আমার হাত পা ছিলে যাবে না। তো বলতেছে তোমাকে খেলা শুরু করার আগে প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে, যেটাকে তোমরা আবার অনেকে খেলার আগে ওয়ার্ম আপ বলো, তাই না? এখন সে ওয়ার্ম আপে আসলে কি করবে, ওয়ার্ম আপের কাজ কি? আমার উদ্দেশ্য যেটা, আমি সেইটা, আমার ধরো এখন ফুটবল খেলতে হবে, তাহলে আমি ফুটবল খেলার জন্য দৌড়াদৌড়ি করব, শরীরটা গরম করব, পাটা যাতে ঠিকভাবে চলে টলে পইরা টইরা না যায়, সেইভাবে আমি প্রস্তুতি নিব। আর এইখানে আমার কি করতে হবে? কোষের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন করতে হবে। এখন এইখানে এবার একটা খেলা আছে, যেটা তোমাদেরকে একটু আগে দেখাইছি। আমার একটা কোষের নিউক্লিয়াস আছে, যেখান থেকে আমার নতুন আরেকটা কোষ তৈরি হবে, আরেকটা নিউক্লিয়াস লাগবে। তাহলে আমি এটাকে লিখি পুরান, আর এটাকে লিখি নতুন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি এই পুরান কোষটা থেকে নতুন কোষটা তৈরি করতে চাই, ধরো নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ডিএনএ, আরএনএ কি থাকে বলো তো সবাই? আমাদের ক্ষেত্রে কি থাকে নিউক্লিয়াসের ভিতরে? সবাই একটু কমেন্টে বলো তো। ব্রেক দিয়ে দেবো, এটা পড়াই ব্রেক, জাস্ট এটা পড়াই ব্রেক দিয়ে দেবো। সবাই একটু বলো তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে কি ডিএনএ থাকে না আরএনএ থাকে না কি থাকে? ভাইয়া অ্যানিমেশন দেখান, অ্যানিমেশন দেখাবো, এইটার পরে অ্যানিমেশন আছে। ভেরি গুড, ডিএনএ থাকে, ডিএনএ থাকে। তার মানে আমার এইখানে যদি ডিএনএ থাকে, এইখানেও কি থাকতে হবে? ডিএনএ থাকতে হবে। এইখানে যদি আমার 2টা ডিএনএ থাকে, এইখানে আমার 2টা ডিএনএই লাগবে। তার মানে আমার কি করতে হবে বলো তো? প্রত্যেকটা জিনিস ফটোকপি করে রাখতে হবে। হ্যাঁ, তোমাকে যদি বলি তুমি তোমার বন্ধুর জন্য একটা খাতা বানাইছো, হ্যাঁ, সেই খাতাটা ঠিক তোমার খাতার মতো হইতে হবে, নোট খাতা। বন্ধু পরীক্ষার আগের দিন আসছে, হেই বন্ধু তোমার কাছে কি পরীক্ষার নোট খাতা আছে নাকি? আমি তো এতদিন ধরে কোনো পড়াশোনা করি নাই, তোমার নোট খাতাটাই আমার লাগবে। তুমি যদি তাকে নোট খাতা দিতে চাও, তুমি কি করবা? ওই নোট খাতাটা ফটোকপি করে দিবা। তাহলে ফটোকপি করা মানে কি? তুমি তার জন্য সেম একটা জিনিস তৈরি করতেছো। তোমার কাছে ছিল পুরাতনটা, তুমি ফটোকপি করে তাকে দিচ্ছে নতুনটা। এখানেও সেম ঘটনা ঘটবে। আমার একটা কোষের মধ্যে যা কিছু আছে, তুমি যা বলো, রাইবোজোম বলো, মাইটোকন্ড্রিয়া বলো, ডিএনএ বলো, আরএনএ বলো, নিউক্লিয়াস বলো, যা বলো, সব কিছু কি করা লাগবে? ফটোকপি করে রেডি করে রাখা লাগবে। বুঝছো? ফটোকপি করে রেডি করে রাখা লাগবে। তাহলে প্রথম কাজ ইন্টারফেসে, সেটা হচ্ছে ফটোকপি। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ফটোকপি করে রেডি করে রাখলাম। এবার রেডি করার পর বন্ধু ফোন দিছে, এই বন্ধু নোটগুলো আমার বাসায় পাঠায় দাও। তাহলে বন্ধুর বাসায় কি করতে হবে? ডেলিভারি করতে হবে। বন্ধু হচ্ছে পাংখা বন্ধু, পরীক্ষার আগের দিন পড়তে বসছে, কিচ্ছু জানে না, আমার বলতেছে বন্ধু নোট ফটোকপি করে বাসায় দিয়ে যাইস। আমি তো পড়ার সময় পাচ্ছি না। থাকে না এরকম কিছু বন্ধু, মানে একদম মনে করো পরীক্ষার আগের দিন ওর মনে উঠে রাত 12টায় যে এখন আমি পড়তে বসবো, আমি তো অধ্যায়ের নাম জানি না। এই ক্লাস শেষেও তোমরা খেয়াল করবা, কিছু আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা এসে বলবে, ভাইয়া আজকে কি বায়োলজি ক্লাস ছিল? কোন চ্যাপ্টার জানি ভাইয়া, আপনি একটু বলেন না চ্যাপ্টারের নামটা। সো এইরকম যে ফ্রেন্ডগুলা, এরকম যে স্টুডেন্টগুলা,
তারা পরীক্ষার আগের দিন বলবে এই ফটোকপি করে রেডি করে আমাকে একটু ডেলিভারি করে দিস, বাসায় পাঠায় দিস। সো ওই রকম অবস্থা, ফটোকপি করে রেডি করলাম, এই স্টেপটাই হচ্ছে ইন্টারফেস। তুমি যে বন্ধুর জন্য নোটটা ফটোকপি করলা, সেম জিনিসটা তৈরি করে রাখলা, সেটা হচ্ছে ইন্টারফেস। ডেলিভারি হবে প্রোফেজ, প্রো মেটাফেজে গিয়ে। আবার বলি, বন্ধুর জন্য নোট ফটোকপি করে রাখছো, এটা হচ্ছে ইন্টারফেস পর্যায়ে, প্রস্তুতিটা নিয়ে রাখছো যে বন্ধু চাইলেই নোট পাঠায় দিব, বন্ধুরা তো পাস করায়, এর পরে ক্লাসে বন্ধুর সাথে থাকতে হবে। আর ডেলিভারি করতে হবে, বন্ধুকে পাঠাইতে হবে নোট, সে পাঠানোর কাজটা হবে প্রো ফেজে, প্রো মেটাফেজে, যেটা আমরা ব্রেকের পরে পড়ব। ওই যে তাসমিয়া চলে আসছে, ভাইয়া এটা কোন চ্যাপ্টার? ভাইয়া এটা কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। সো এইটুক যদি বুঝতে পারো, আমি জাস্ট এটা পোল দেই, সবাই এই ইন্টারফেসটা বুঝতে পারছো কিনা। ডেলিভারি কিন্তু এখনো করি নাই, ডেলিভারি ম্যান এখনো আছে আমাদের। আমাদের আজকের ডেলিভারি ম্যান হবে আমাদের রিফাত ভাই। রিফাত ভাই আজকে আমাদের নোট ডেলিভারি করবে। সো সবাই যদি এটা বুঝো ইন্টারফেস, তারপরে আমরা ডেলিভারিতে চলে যাব প্রোফেজ এবং কি প্রো মেটাফেজে। সবাই বুঝছো? নাহিদ, মাহফুজা, রাহাত বুঝতে পারছো? 7:36 বাজে ভাইয়া, 7:36 বাজে। আমরা 7:36 থেকে 7:45, এটা হচ্ছে আমাদের ব্রেক। 7:36 থেকে 7:45 এটা হচ্ছে ব্রেক। ভেরি গুড, অস্থির পোলাপান, সবাই একটু দেখতে থাকো। আমরা হালকা একটা ব্রেক নিয়ে আবার ব্যাক চলে আসতেছি। সবাই একটু নামাজ টামাজ পড়ে রিল্যাক্স হয়ে নাও, আমরা এসেই ডেলিভারি করব আজকে।
সো সবাইকে ওয়েলকাম ব্যাক। আমরা ঠিক টাইম ছিল 7:45 চলে আসলাম আমাদের আবার যে ক্লাসটা ছিল। সো সবাই আবার একটু চলে আসো, আমরা একটু পড়াশোনা করি। আমরা হচ্ছে এখন কি করব জানি, আমরা ওই ফটোকপি করা শিট বন্ধুদেরকে এবার ডেলিভারি করব। এবার চলো আমরা একটু ডেলিভারির কাজটা কেমন কি হয় দেখি। এখানে মজার কিছু সিমুলেশন আছে। সো প্রথম ডেলিভারির স্টেপটা হচ্ছে প্রোফেস। প্রথম ডেলিভারির স্টেপ হচ্ছে প্রোফেস। সবাই একটু চলে আসো, বন্ধুদেরকে মেনশন টেনশন দিয়ে দাও যে বন্ধুরা আমাদের ক্লাস আবার শুরু হয়ে গেছে, তোমরা সবাই আবার চলে আসো। সো কি অবস্থা দেখি সবার? সব বন্ধুদেরকে চলে আসতে বলো। আমাদের মোটামুটি ওকে, ফাইন ফাইন, চলে আসছে। শুরু করে দিই। ডেলিভারির প্রথম স্টেপ ফেজ। ডেলিভারির স্টেপটা কেমন চিন্তা করো যে ফারদিন ভাইয়ের একটা সাইকেল আছে, ফারদিন ভাই তার সাইকেলটা নিয়ে মোটামুটি ধরো হচ্ছে এখন পিছনে বসবে কে? পিছনে বসবে হচ্ছে রিফাত ভাইয়া। সো ফারদিন ভাইয়ের সাইকেলের মধ্যে ফারদিন ভাই বসে আছে। বসে থাকার পরে পেছন দিয়ে আসবে হচ্ছে রিফাত ভাইয়া। ফারদিন ভাই বসে মজার ছলে সাইকেল চালাইতেছে মনের খুশিতে, আর পেছনের সিটে বসে আছে আমার রিফাত ভাইয়া। সো রিফাত ভাই আছে সুন্দর বসে খুশিতে। এখন দুই বন্ধু মিলে যাচ্ছে কার? আদিত্য ভাইয়া তোমাদের ক্লাস নিতে নিতে একদম পরীক্ষা যে নিজের ছিল সেটাই ভুলে গেছে। সো ভুলে যাওয়ার পরে এখন যাবে কার বাসায়? আদিত্য ভাইয়ার বাসায় যাবে। আদিত্য ভাইয়ার বাসায় হচ্ছে গিয়ে নোট দিয়ে আসতে যাবে। খেয়াল করে কিন্তু সাইকেলটা আমি এমনি এমনি আঁকি নাই। তার মানে আদিত্য ভাইয়ার বাসায় যদি ফারদিন ভাইয়া আর তোমার রিফাত ভাইয়া মিলে নোট ডেলিভারি করতে যায়, হ্যাঁ, সো ফারদিন ভাই কিন্তু খুবই সুন্দর করে নোট করে। সো তাদের এই ধরো সামনে ঝুড়ির মধ্যে এখানে নোটটা রাখা আছে। এই নোটটা দিতে গেলে আমাকে বলো তো যাইতে তাদের কি লাগবে? সাইকেল রাখবে, রাইট? সবাই একটু চিন্তা করে বলো তো, সাইকেল লাগবে। ফারদিন ভাইয়া রিফাত ভাই মিলে আদিত্য ভাইয়ার বাসায় যেতে কি লাগবে? ডেলিভারি করে আসতে একটা সাইকেল লাগবে। এই ডেলিভারিটা করার জন্য আমার এখানে কিছু জিনিস লাগবে। সেইটার নাম কি? সেইটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র একটু পরেই আসবে। স্পিন্ডল যন্ত্র। সাইকেল দিয়ে যেরকম ফারদিন ভাইয়া রিফাত ভাইয়া নোট ডেলিভারি করবে, স্পিন্ডল যন্ত্র দিয়ে এরকম নিউক্লিয়াসের জিনিসপত্রগুলো ডেলিভারি হবে। মাথায় রাখবা। ফারদিন ভাইয়া রিফাত ভাইয়া সাইকেল নিয়ে কি দিয়ে গেছে? সাইকেল দিয়ে ডেলিভারি করছে। আর আমরা এখানে কি দিয়ে ডেলিভারি করব? স্পিন্ডল যন্ত্র দিয়ে। সেই পর্যন্ত যাব, আগে এইটা একটু বুঝাই দিই। প্রথমে কি হয়? প্রথমে কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়। এত বড় না, জাস্ট বড় বোঝানোর জন্য বুঝাইছি। নিউক্লিয়াসটা কি হয়? আকারে বড় হয়। তারপরে কি হয় ভাইয়া? তারপরে ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যেতে থাকে। কি বের হয়ে যেতে থাকে? পানি। এখন তোমাকে একটু চিন্তা করতে বলি যে একটা ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যাচ্ছে, ক্রোমোজোম বাদ দিলাম, একটা গাছের মধ্যে তুমি অনেক দিন ধরে পানি দাও না, কয়দিন পরে গাছটা কি হবে? শুকায়, মানে শুকানো মানে কি? সংকুচিত হয়ে যাবে। সংকুচিত মানে আকৃতিটা ধীরে ধীরে ছোট হয়ে আসবে। ছোট হইলে কি হয়ে যায়? সাইড দিয়ে আবার বেড়ে যায়। তার মানে ক্রোমোজোমে থেকে কি ঘটতে থাকবে? পানি বের হয়ে যাইতে থাকবে। পানি বের হওয়ার কারণে ক্রোমোজোম সংকুচিত হবে। তিনটা কথা বললাম। নিউক্লিয়াস বড় হবে, তারপরে ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যেতে থাকবে, ক্রোমোজোম থেকে পানি বের হইলে এইটা সংকুচিত হইতে থাকবে। থার্ড ঘটনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি সিমুলেশন দিয়ে দেখাবো। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুইটা গৌনাটিরে, আরে ভাইয়া কিচ্ছু বুঝি নাই। একটা ক্রোমোজোম
সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ভাইয়া বুঝি নাই, ভাইয়া আমি বুঝি নাই, বুঝান। চলো আমরা এটা একটু বুঝি। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এইখানে আমরা কি দেখতেছি? এই যে আমি লাল একটা জিনিসকে দৌড়াদৌড়ি করে এখানে নিয়ে আসলাম, এই যেখানে নিয়ে আসলাম, ভালো কথা। এই আচ্ছা, এই একটা পিঙ্ক কালারের কি ক্রোমোজোম, এই একটা সবুজ ক্রোমোজোম, একটা লাল ক্রোমোজোম, তাই না? খেয়াল করো সবাই, একটু আগে আমরা যে কথাটা বলছি, একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার। এখন আগে বুঝো এইটা কি। এইটা হচ্ছে একটা ক্রোমোজোম। এইটা কি ভাইয়া? এই পুরাটা হচ্ছে একটা ক্রোমোজোম। এইটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এইটা কি ভাইয়া? এটাও একটা ক্রোমোজোম। এখানে কয়টা ক্রোমোজোম আছে? 4টা ক্রোমোজোম। কয়টা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম। মাঝখানে যে কালো একটা অংশ দেখতেছো না, কালো অংশ, এই কালো অংশটার, এই যে যেটা ধরে আমি এটাকে লাফালাফি করাইতেছি, এই কালো অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি? সেন্ট্রোমিয়ার। নামগুলো মনে রাখো, স্লাইডে গেলে আবার মনে রাখতে হবে। ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোম, মাঝখানে কালোটা সেন্ট্রোমিয়ার। এবার একটু খেয়াল করো তো ভাই, আমি কি করব? আমি এদের মধ্যে বিচ্ছেদ ঘটায় দিব। এই টান দিয়ে বের করে নিয়ে আসছি। দেখো তো, একটা ক্রোমোজোমকে কয় ভাগ করে ফেললাম? 2 ভাগ। ক্রোমোজোমকে 2 ভাগ করে ফেলছি। ক্রোমোজোমকে 2 ভাগ করে ফেলছি। এই 2 ভাগ করার পরে, তার মানে ক্রোমোজোমের মধ্যে কয়টা ভাগ থাকে? 2টা ভাগ থাকে। 2টা ভাগের প্রত্যেকটাকে, মানে এই যে সেন্ট্রোমিয়ারকে ধরে নাচানাচি করাইলাম, তারপরে বললাম যে বন্ধু তুমি চলে আসো আমার দিকে, বন্ধু চলে যাবে আরেকজনের দিকে। এইটা হচ্ছে একটা অর্ধেক অংশ ক্রোমোজোমের, আর এইটা হচ্ছে ক্রোমোজোমের আরেকটা অর্ধেক অংশ। এইটাকে বলে ক্রোমাটিড। কি বলে? ক্রোমাটিড। তাইলে এবার বলো, মাঝখানে কালো অংশ যেটা ধরে নাচানাচি করাইতেছি, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার পুরাটা হচ্ছে ক্রোমোজোম, অর্ধেক অংশ ক্রোমাটিড, আরেকটা অর্ধেক অংশ ক্রোমাটিড। 3টা জিনিস শিখছি। ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার যেটা দিয়ে ক্রোমোজোমের 2টা অংশ জোড়া লেগে থাকে, আরেকটা অংশ হচ্ছে ক্রোমোজোমের প্রতিটা খণ্ডকে, প্রতিটা অর্ধেক অংশকে বলে ক্রোমাটিড। অল গুড? ক্লিয়ার এই পর্যন্ত? ভালো করে মনে রাখতে বলছি। এখনই স্লাইডে গেলে যদি কেউ বলো ভাইয়া বুঝি নাই, খবর আছে। ঠিক আছে? ভেরি গুড, ইটস ওকে। জোস না? এই জোস জিনিসটা দেখলেই তোমরা প্রফেস বুঝে গেছো। নিউক্লিয়াস বড় হইছে, ক্রোমোজোম থেকে পানি বের হইছে, আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মানে মাঝখানের গোল অংশটা, কালো অংশটা, সেইটা ভাগ হয় নাই। খালি ক্রোমোজোম 2টা, 2 যে অংশ খণ্ড ক্রোমাটিড, সেটা আলাদা হয়ে গেছে। মানে কি? মানে হচ্ছে এই যে আমার ক্রোমোজোম মাঝখানের এই কালো মাঝখানের যে অংশটা, আমি এটাকে একটু পিঙ্ক কালার করে দেই। পিঙ্ক কালার তো নাই, রেড কালার করে দেই। তার মানে মাঝখান বরাবর আমি এটাকে ভাগ করে 2টা অংশ আলাদা করে দিছি। 2টা অংশ আলাদা হয়ে গেছে, 2টা অংশ আলাদা হয়ে গেছে, কিন্তু সেন্ট্রোমিয়ারটা ভাগ হয় নাই। তার মানে ক্রোমোজোম 2 ভাগ হয়ে 2টা পোর্শন, 2টা ক্রোমাটিড তৈরি করছে। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটা ভাগ হয় নাই, সেন্ট্রোমিয়ারটা গল্লু গল্লুই আছে, খালি 2টা অংশ ছুটে গেছে পরস্পর থেকে, আলাদা হয়ে গেছে। এটাই হচ্ছে প্রোফেজের 3টা ঘটনা ঘটছে। নিউক্লিয়াস বড় হয়েছে, ক্রোমোজোম থেকে পানি বের হয়ে গেছে, ক্রোমোজোমের 2 বন্ধু 2 পাশে চলে গেছে। এবার বন্ধু তো 2 পাশে চলে গেছে, বন্ধুকে 2 পাশে চলে গেলেই তো হবে না, আমার নোটের ডেলিভারি করা এখনো বাকি আছে। ডেলিভারি কাজের জন্য সাইকেল লাগবে। কি লাগবে? সাইকেল লাগবে। আচ্ছা, এবার আমি যা যা বলছি এগুলোই এখানে আছে, সুন্দর করে কথাবার্তাগুলো লেখা, পুরো স্লাইডটা আমি তোমাদেরকে ক্লাস শেষে দিয়ে দিব। সো প্যারা খাওয়ার কিছুই নাই, আমি যেটা বলছি সেটাই এখানে লেখা আছে সুন্দর করে, পরীক্ষায় আসলে যাতে লিখতে পারো। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আমরা পরের ডেলিভারির পরের স্টেপটা দেখি। তাহিয়া তারান্নুম 5 নাম্বার পোর্শনটা বুঝে নাই। আচ্ছা, এখানেও মোটামুটি যেটা দেখাইছে ওটারই ছবি দেওয়া আছে। আমি তাহিয়া তারান্নুমের প্রশ্নটা একটু বলে দিই। তুমি যখন নিউক্লিয়াসের ভিতরে দেখবা, নিউক্লিয়াসের ভিতরে এরকম জাল জাল থাকে। কি থাকে? জাল জাল, সুতা সুতা, যেইটাকে বলে হচ্ছে ক্রোমাটিন জালিকা। নাম বলে কি? ক্রোমাটিন জালিকা।
এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ক্রোমাটিন জালিকা কি আর এই ক্রোমোজোম কি? সোজা কথায় মোটা ক্রোমাটিন জালিকা মানে জালিকা মানে কি? সুতার মতো অংশ। এই ক্রোমাটিন জালিকাগুলো যখন মোটা হবে, ফ্যাটি হবে, পাতলু থেকে মোটু হবে, তখন আমরা সেটাকে ক্রোমোজোম মতো দেখব। তার মানে কি জুম করবা তুমি, এই সুতাগুলোকে যত জুম করবা তুমি এরকম ক্রোমোজোম দেখবা। তার মানে ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে সেটা মোটা হইতে 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 কি হয়ে যায়? ক্রোমোজোম হয়ে যায়। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? সেন্ট্রোমিয়ারটা জায়গা মতোই থাকবে, সেন্ট্রোমিয়ারটা কোথাও যাবে না। সবাইকে এইটুকু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সেই অস্থির পোলাপান। সো আসো প্রোমেটাফেজ, লাস্ট স্লাইড, এটাই আমাদের লাস্ট স্লাইড। কি বলছি আমার কথা? আমার ডেলিভারি করতে হবে। ডেলিভারির জন্য আমার কি লাগবে? সাইকেল লাগবে। সাইকেলের নামটাই হচ্ছে স্পিন্ডল যন্ত্র। সাইকেলের নাম কি? স্পিন্ডল যন্ত্র। বুঝতেছো সবাই? প্রথম কাজ কি করলাম? প্রথম কাজ আমি করলাম ফটোকপি করলাম। ফটোকপি করা শেষ, ডেলিভারি করতে হবে। কি দিয়ে ডেলিভারি করব? সাইকেল দিয়ে ডেলিভারি করব। সাইকেলটার নাম এখানে কি? স্পিন্ডল যন্ত্র। কি? স্পিন্ডল যন্ত্র। আচ্ছা, এখন এই স্পিন্ডল যন্ত্রের ছবিটা যদি আমি একটু দেখাই, স্পিন্ডল যন্ত্রের ছবিটা দেখো, ছবি দেখলে বুঝে যাবা। এই যে স্পিন্ডল যন্ত্রের গায়ে লাল লাল এগুলো লেগে আছে, এটার নাম কি? সবাই একটু বলো তো। স্পিন্ডল যন্ত্রের গায়ে লাল লাল যে লেগে আছে এগুলোর নাম কি? এগুলোর নাম ক্রোমোজোম। তার মানে আমি যে তোমাকে ফটোকপি করা শীট বলতেছি, সেই ফটোকপি করা শীটটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোম। আর আমি যে তোমাকে বলতেছি আমার রিফাত ভাই, ফারদিন ভাই সাইকেলে করে শীট দিয়ে আসবে, সেই সাইকেলটা হচ্ছে কে? স্পিন্ডল যন্ত্র। এই বেসিক জিনিসটা কি ক্লিয়ার? তার মানে প্রোফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র বা সাইকেল চলে আসছে। সাইকেলের উপর কে উঠছে? ক্রোমোজোমটা। এইবার এটা কি হবে? যার যার জায়গায় ডেলিভারি হয়ে যাবে। কার কার জায়গায় ডেলিভারি হবে? আমার এখানে দুইটা কোষ তৈরি হবে, নতুন দুইটা কোষ। স্পিন্ডল যন্ত্রগুলা নিশ্চিত করবে যাতে এই কোষে আমার ক্রোমোজোমগুলা সুন্দর করে পৌঁছে যায়, ডেলিভারি হয়। তার মানে স্পিন্ডল যন্ত্রের কাজ হচ্ছে আমার ক্রোমোজোমগুলাকে সুন্দর করে নতুন কোষে ডেলিভারি করে দেওয়া। কি করা? ডেলিভারি করে দেওয়া। ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এখন তোমাদের এখানে একটা জিনিস একটু মনে হচ্ছে যে ভাইয়া এইগুলা কিন্তু বুঝতেছি না। স্পিন্ডল যন্ত্রের আমি যেরকম বলছি সাইকেলের কিসের উপরে বসছে ফারদিন ভাই? সিটের উপরে বসছে। এখন তোমার কাছে প্রশ্ন, ক্রোমোজোম কিসের উপরে বসছে? স্পিন্ডল যন্ত্র তো একটা সাইকেলের মতো, সাইকেলের যদি সিটের উপরে বসতে হয়, ক্রোমোজোম এখন স্পিন্ডল যন্ত্রের কিসের উপরে বসছে? অ্যাস্টার রশ্মি। সাইকেলের সিট হচ্ছে এখানে অ্যাস্টার রশ্মি। অ্যাস্টার রশ্মি মানে কি? এই যে দেখো সুতার মতো অংশগুলো, এগুলো হচ্ছে অ্যাস্টার রশ্মি। তাইলে ফারদিন ভাই যেরকম সাইকেলের সিটে বসছে, ক্রোমোজোমগুলো এরকম অ্যাস্টার রশ্মির উপরে বসছে। অ্যাস্টার রশ্মির উপরে বসে কই যাইতেছে? আদিত্য ভাইয়ার বাসায়। আদিত্য ভাইয়ার বাসা কই? আদিত্য ভাইয়ার বাসা হচ্ছে নতুন কোষে। সিম্পল, শেষ, গল্প শেষ। বলো গল্প বুঝছো কি না? সবাই বলো গল্প বুঝেছো কি না? চিত্রগুলো কি ইম্পর্টেন্ট কিনা? ইয়াস ভাইয়া। যে কোনো একটা পরীক্ষায় আসলে হয় এটা আঁকবা, নয় এটা আঁকবা, যে কোনো এক পাশ আঁকলেই হবে। পরীক্ষার জন্য আবারও বলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? ঘটনা ক্লিয়ার? ঘটনা ক্লিয়ার? ওকে, এবার তোমাদের কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, এটা দিয়েই তোমাদের ক্লাস শেষ। সবাই অ্যান্সার দিবা, সবাই অ্যান্সার দিবা। আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে দুইটা ধাপ পড়াইছি,
একটা পড়াইছি প্রোফেজ আর একটা পড়াইছি প্রো মেটাফেজ। এই এমসিকিউ পড়াবো, ক্লাস শেষ। তোমাদের কাছে কোয়েশ্চেন প্রথম, কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়েছে? প্রোফেজ ধাপে না প্রো মেটাফেজ ধাপে, নাকি এখান থেকে একটু দেখে বলো, এখান থেকে একটু দেখে বলো অ্যান্সার কি হবে এটার? সবাই এটার অ্যান্সার বলো। নাকি এ বি সি ডি, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি সবাই বলো তো? দেখছো সবাই এ বলতেছে। আচ্ছা তোমাদের কাছে কুইজও চলে গেছে একটা, আমি দেখি কি অবস্থা, সবাই এটা বুঝছে কি না। তার মানে তোমরা পড়াশোনা করছো, তোমরা ক্লাসে ছিলা, এবং তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা অ্যান্সারটা পারতেছো। কুইজেও অ্যান্সার দিয়ে দাও, তাহলে লিডার বোর্ডে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবা। আর কে ফার্স্ট হইছো, কে সেকেন্ড হইছো, কে থার্ড হইছো, এইটার স্ক্রিনশট নিবা, নিয়ে আমাকে গ্রুপে দিবা। আমি দেখতে চাই যে আমার কোন স্টুডেন্টগুলো এত সেরা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমার ক্লাসে। অ্যান্ড আমি মাত্র একটা জিনিস পড়াইছি, সাথে সাথে কোয়েশ্চেন করছি, সাথে সাথে অ্যান্সার দিতে পারছি। এই অস্থির পোলাপানগুলোকে আমার অবশ্যই দেখতে হবে। সো সুন্দর করে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয়েছো, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া লাগবে না, তোমার র্যাঙ্ক যেটাই হোক, তুমি সুন্দর করে ছবি তুলে তুমি তোমার গ্রুপে, এই যে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে যেখানে ক্লাস হচ্ছে 10 স্কুল সুপার স্টুডেন্টস, এটাতে দিতে পারো। ক্লাস 10-এর তোমাদের যেই অনলাইন ব্যাচের প্রাইভেট গ্রুপ আছে সেখানে দিতে পারো। অল ওভার আমাদের ক্লাসে ফারদিন ভাইয়া, আদিত্য ভাইয়া, রিফাত ভাইয়ার সাথে সাইকেল চালাইতে চালাইতে এখন আমরা বাড়িতে চলে যাব। সো দ্যাটস ইট। দুইটা জিনিস পড়াইছি আজকে। মাইটোসিস কাকে বলে, মাইটোসিসের সাথে মিওসিসের পার্থক্য কি, মাইটোসিসের দুইটা ধাপ, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তার মধ্যে আজকে আমরা শুধু নিউক্লিয়াসের বিভাজনের প্রথম দুইটা স্টেপ পড়ছি। ফার্স্ট স্টেপ প্রোফেজ, নেক্সট স্টেপ প্রোমেটাফেজ। আমি দেখতেছি 90%-এরও বেশি কারেক্ট অ্যান্সার দিছে। ইউ গাইজ আর অসাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পোল না পাইলে গিয়ে পোল অপশানে গিয়ে চেক করে পোলের অ্যান্সার দিয়ে তোমাদের এই অ্যান্সার। সো দেখছো অস্থির পোলাপান, ভালো থাকবা, সুস্থ থাকবা। ততদিন পর্যন্ত দেখা হবে নেক্সট বায়োলজি ক্লাসে। সো আমরা সাইকেল চালাইতে চালাইতে নেক্সট বায়োলজি ক্লাসের দিকে আগায় যাই। ফাইন, এবার নেক্সট ডেস্টিনেশন ইজ বায়োলজি ক্লাস, এর পরেরটা। সো এরপরে সাইকেলে করে আমরা বায়োলজি ক্লাসে চলে যাব, যেখানে গিয়ে আমরা নেক্সট দিন মেটাফেজ থেকে শুরু করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, দেখা হবে, আল্লাহ হাফেজ। ও আরেকটা জিনিস হচ্ছে হোমওয়ার্ক ক্লাস স্লাইড সব কিছু তোমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে আমি জানাই দিব। সো ক্লাস স্লাইডটাও তোমরা ফেসবুক গ্রুপে পেয়ে যাবা, কোনো ভয় নাই, অল গুড।